আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রিজা। আজকের আ আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাকে কাইন্ডলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বইলেন। কারণ আমি একটু সিক, এজন্য একটু আস্তে কথা বলবো। আর আজকে হচ্ছে আমাদের বেসিক্যালি পড়াশোনার টপিক হচ্ছে দুটো চ্যাপ্টার। চ্যাপ্টার 83 এবং চ্যাপ্টার 86। ওকে? 85, সরি। 84 টা আমরা নেক্সট লেকচারে পড়বো। তো আহ শুরুতে কিছু কথা বলি। সেটা হলো যে আজকে থেকে আমাদের 9th ব্যাচ শুরু হচ্ছে মেরিয়াল লাভসের। তো 9th ব্যাচের যারা অ্যাডমিটেড অলরেডি আছেন কিংবা যারা হতে চান, আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। তো এই ব্যাচটা সম্পর্কে বলি। আমাদের প্রিভিয়াস যে 8টা ব্যাচ ছিল, আহ এগুলোর ইতোমধ্যে হয়তোবা যারা অ্যাডমিটেড হয়েছেন রিভিউ শুনেই হয়েছেন। আমরা আমাদের ক্লাসগুলো আসলে মানে প্রথমেই ক্লাসের রুটিনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো হবে এগুলোর উপরে আপনারা এক্সাম দিতে পারবেন নিজেদেরকে ইভালুয়েট করার জন্য। প্লাস হচ্ছে এক্সাম দিতে গিয়ে যেই প্রবলেম গুলো ফেস করবেন এগুলোর জন্য আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, যেখানে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে। সেখানে 24/7 আপনারা হচ্ছে সবসময় আপনাদের প্রবলেম গুলো শেয়ার করতে পারবেন। আমরা যারা মেন্টররা আছি আমরা কেউ না কেউ আপনাদেরকে রিপ্লাই করে দিব। আর আরেকটা জিনিস হচ্ছে যে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। আপনাদের পুরো কোর্স শেষ হওয়ারও আরো পরেও আরো 3 সপ্তাহ পর্যন্ত ক্লাস রেকর্ডেড রাখা থাকে। সো আমরা আসলে এখনকার সময় দেখা যায় যে অনেক সময় ডিউ টাইমে ক্লাস করতে পারি না, অনেকের অনেক ব্যস্ততা থাকে। তো এরকম ডিউটি ম্যানেজ করে ক্লাস করতে গেলে দেখা যায় সবসময় শিডিউল মতো ক্লাস করতে পারি না। তো আমাদের জন্য আসলে রেকর্ডেড ক্লাসটা অনেক সুবিধার হয়। এজন্য আপনাদের জন্য ক্লাস রেকর্ডেড রাখা থাকবে। এবং এটা নিয়ে কনফিউশন হয় অনেক সময় যে এটা কতদিন রেকর্ডেড থাকে। এটা আসলে আপনাদের পুরো কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আরো 3 সপ্তাহ পর্যন্ত রেকর্ডেড থাকবে। সো টেনশনের কোনো কারণ নাই। আর হচ্ছে আপনাদেরকে দাগানো পিডিএফটা দিয়ে দেওয়া হবে, ক্লাস শেষ হওয়ার পরপরই ওটা প্রোভাইড করা হবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যারাই আজকে থেকে বেইলিটা নতুন করে শুরু করবেন, যেমন এখন তো নতুন এডিশন এসেছে, ঠিক না, 28 এডিশন। তো দেখা গেছে কি যে এখনকার যে পরীক্ষাগুলোতে যারা বসবেন তারা আসলে আর প্রিভিয়াস এডিশন পড়ে বসার কোনো সুযোগ নাই। আপনাদেরকে 28 এডিশনটা ভালো করে পড়েই বসতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, মানে এটা আসলে মোটামুটি একটু দুঃখেরই ব্যাপার যে 28 এডিশনটা অনেকটুকু চেঞ্জ করে ফেলেছে। মানে বেশ ভালোই চেঞ্জ করেছে। যেমন আজকের যে মানে ব্লাডারের চ্যাপ্টারটা, ওইটা আমি প্রিভিয়াস ব্যাচ গুলোতেও পড়িয়েছি, কিন্তু আজকের প্রিপারেশন নিতে গিয়ে দেখলাম কি যে ভালোই চেঞ্জ করে ফেলেছে জিনিসপত্র। হ্যাঁ। তো আপনাদেরকে আসলে একটু নতুন জিনিসপত্রের ধারণা নিয়ে পরীক্ষায় বসতে হবে, এবং আমি বলবো সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে যে 28 এডিশনটা পড়ে পরীক্ষায় বসা এখন থেকে, এই বছরের যত পোস্ট গ্রাজুয়েশন এক্সাম আছে সবগুলোর জন্য আসলে। কারণ এই একটা জিনিস। আর আরেকটা হচ্ছে যে আপনাদেরকে আমরা দাগানো পিডিএফটা দিয়ে দিব। এবং আরেকটা কথা বলি, বই যতই চেঞ্জ হোক, অনেক আপগ্রেডেড জিনিসপত্র থাকবে, এটা ঠিক। কিন্তু আপনি এন্ট্রান্স এক্সামের জন্য যতটুকু বেইলি পড়বেন, একজন পার্ট ওয়ান শেষ করে এফসিপিএস এর মিড টার্মের জন্য আরেকভাবে পড়বে, ফাইনাল পার্টের জন্য পড়বে, ওই একই বই বিভিন্ন গ্রুপের মানুষজন বিভিন্নভাবে প্রিপারেশন নিবে। সো আপনার এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন অবশ্যই বাকিদের সমান হবে না। এজন্য আমরা চেষ্টা করব যতটুকু কনসাইজ ওয়েতে আপনাদেরকে পড়ানো যায়, কারণ অনেক নতুন চ্যাপ্টার অ্যাড হয়েছে। সো এত হিউজ ইনফরমেশন নিয়ে পার্ট 1 দেওয়াটা অনেক কঠিন কাজ, এটা অবশ্যই। কিন্তু বেইলিটা আসলে অন্যান্য টেক্সট বুকের চাইতে, অন্যান্য ফ্যাকাল্টির আমি মনে করি অনেক প্যালাটেবল একটা বই। হ্যাঁ, ইজিলি একবার দুইবার যদি নিজের থেকে পড়েন তাও বোঝা যায়। সো ধরেন এই যে আজকের দুটো চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারের যতটুকু দরকার ততটুকুই আমি বলে দিব। আপনারা সুন্দর করে যদি দাগিয়ে নেন, আমাদের এক্সাম গুলো দেন। পাশাপাশি আমি সব সময় সবাইকে বলি পড়ানোর সময় যে যে কোনো এক্সাম দেওয়ার পরে একটু হাফ 1 আওয়ার ওই কোয়েশ্চেনটা নিয়ে বসবেন। ওই কোয়েশ্চেনটা নিয়ে বসবেন যে আপনি কি পারেন নাই, কোন জায়গাটা থেকে দেওয়া হলো, এটা একটু হাইলাইট করে বইয়ের মধ্যে রাখবেন। নিজে একটু ইভালুয়েট করবেন যে কেন আমি এটা পারলাম না, এটা কি হওয়া উচিত। এভাবে করে খুব স্ট্রং একটা ফাউন্ডেশন ডেভেলপ করে এগুলো এফসিপিএস এর জন্য। কারণ আসলে হয় কি, এফসিপিএস এর প্রিপারেশন আপনাকে অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে দিতে হবে। এখনকার সময় এই যে পাস রেটটা কম, কিসের জন্য দেখেন,
পাশ করতে গেলে ধরেন আপনি ব্লাডার কার্সিনোমা পড়ছেন, তো ব্লাডার কার্সিনোমার বেসিক কিছু জিনিস যদি আপনি একটু কনসেপ্ট ক্লিয়ার করেন, কি কি টাইপের আপনার ব্লাডার কার্সিনোমার হিস্টোলজিক্যাল টাইপটা কি, প্রেজেন্টেশনটা কেমন হয়, ওকে, তারপরে কি ইনভেস্টিগেশন করা যায়, একদম কনসাইজ করে, একদম টু দ্য পয়েন্ট, ইনভেস্টিগেশনটা কি, আমার ট্রিটমেন্ট কি কি অপশন আছে, এভাবে করে একটু পড়তে হবে। পেপার 3টা এভাবে গুছিয়ে আনা যায়। ওকে। আর আজকের এই চ্যাপ্টারটাতে হচ্ছে আমি কালার কোড কিভাবে ইউজ করেছি এটা একটু বলি। এখানে আপনাদের সুবিধার জন্য পিডিএফটাতে 3টা কালার ইউজ করা। এখানের মধ্যে এই দুটো চ্যাপ্টারে অ্যানাটমির জন্য ইয়েলো কালার করেছি, আর হচ্ছে পেপার 3-র যে সিস্টেমিক প্যাথোলজির পোর্শনটা এটা হচ্ছে পিঙ্ক কালার। ওকে। আর এই দুটো চ্যাপ্টারে একটু মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি দেখলাম আছে, ফার্মাকোলজির কিছু জিনিস নতুন অ্যাড করা, তো এগুলো আমি একটু স্কাই ব্লু কালার রেখেছি। ওকে। তো আপনাদের আর কনফিউশন হবে না। আর আমি যখন পিডিএফটা আপনাদেরকে প্রোভাইড করব তখন শুরুতে আমি কালার গুলো একটু মার্ক করে দিব। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে শুরু করি। যেমন ধরেন ইউরিনারি ব্লাডার, একদম অল্প পড়াশোনা করব, কিন্তু যেগুলো আমাদের পরীক্ষায় আসে বেসিক কিছু জিনিসপত্র পেপার 3 এর জন্য এগুলো পড়বো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে অ্যাপ্লাইড অ্যানাটমি অফ দ্য ব্লাড, এটা হচ্ছে আমার পেপার 1 এর জন্য দরকার, এটা আমার অ্যানাটমির পার্ট। আচ্ছা, অ্যাপ্লাইড অ্যানাটমির মধ্যে আমাদের এখানে বেইলিতে ফোকাসটা কি, সবসময় একটা কথা আমি সবসময় পড়ানোর সময় বলি, আপনি যতই পিওর অ্যানাটমি পড়েন না কেন, যতই দত্ত, বিডি চৌরাশিয়া, বিশ্রাম সিং সবকিছু মিক্স করে পড়েন না কেন, এই অ্যানাটমিটা আপনি বেইলির সাথে কোরিলেট করে না পড়লে আপনার কিন্তু এটা এফসিপিএস এর প্রিপারেশন কখনোই মানে ওয়ার্দি হবে না। ওকে। আপনি ধরেন ব্লাডারের সবকিছু পড়ছেন, ট্রাইগোন পুরো অ্যানাটমি পড়ছেন, হ্যাঁ, কিন্তু আপনাকে একটু অবশ্যই বেইলিতে ওই ব্লাডারের উপরে অ্যানাটমিটা কি দেওয়া আছে একটু পড়তে হবে। স্যারেরা যখন প্রশ্ন করেন ওই বেইলির অ্যানাটমির পোর্শনটা থেকেই প্রশ্ন করা হয়, কারণ এগুলো আসলে সার্জিক্যাল পার্ট। ওকে। তাহলে দেখেন যে বেইলিতে বেসিক্যালি এখানে অ্যানাটমিতে সবচাইতে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ব্লাডারের ব্লাড সাপ্লাই, ব্লাডারের আর্টেরিয়াল সাপ্লাই, ব্লাডারের ভেনাস ড্রেনেজ। ওকে। তো আর্টেরিয়াল সাপ্লাই এর ক্ষেত্রে আমরা জানি বেসিক্যালি ব্লাডার মানে, ব্লাডারকে আমরা মেডিকেল টার্মে কি নামে ডাকি, ব্লাডার মানে আমরা জানি হচ্ছে ভেসিকল, ঠিক। আচ্ছা, তাহলে ব্লাডারের সাপ্লাইটা কি, সুপেরিয়র ভেসিকল আর্টারি, ইনফেরিয়র ভেসিকল আর্টারি, ঠিক না, দুইটা। আচ্ছা, এখন থেকে আমি জানি না আপনারা জানেন কিনা, প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে পাবেন, প্রতিটা পরীক্ষায় কিন্তু এখন একটা মেজর আর্টারি ব্রাঞ্চ আসছে। মানে আগে আমরা ওই যে পড়তাম না এমবিবিএস লেভেলে যে কোন আর্টারি কিসের ব্রাঞ্চ, এগুলো আমরা দেখা যেত কি ওই পার্ট 1 এর জন্য, আমরা তখন হচ্ছে কোরিলেট করে জানার জন্য এগুলো জানতে হতো, পরীক্ষায় এরকম স্ট্রেট কাট আসতো না। কিন্তু 2021 থেকে এটা আসা শুরু করেছে একটা। আচ্ছা, একটা মিনিট, দেখা যাচ্ছে না, আমার মনে হয় সমস্যা হচ্ছে। একটা মিনিট, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না, একটু কাইন্ডলি কেউ কি একজন বলবেন? ভিজিবল স্ক্রিন দেখা যাচ্ছে? আমার এখানে আসলে শো করছে না, তো এই জন্য একটু কনফিউজ হয়ে গেলাম। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, তো ব্লাডারের ক্ষেত্রে আপনার হচ্ছে আর্টারি, সুপেরিয়র ভেসিকল আর্টারি, ইনফেরিয়র ভেসিকল আর্টারি, কোনটা কার ব্রাঞ্চ এটা অবশ্যই 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 জানতে হবে। সুপেরিয়র ভেসিকল আর্টারিটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ, ইনফেরিয়র ভেসিকল আর্টারিও ইন্টারনাল আইলিয়াক আর্টারির ব্রাঞ্চ। ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? সুপেরিয়র ভেসিকল আর্টারিটা বেসিক্যালি হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে আসে, তবে এটার একটা কথা আছে, প্যাচ আছে এখানে। কি জিনিস? আম্বিলিকাল আর্টারি, আমাদের ফিটাসের সাপ্লাই যেটা দেয়, আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেইন, যেগুলো পরবর্তী সময় অবলিটারেটেড হয়ে যায়, মানে নাই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, কিন্তু এই আম্বিলিকাল আর্টারির কিছু পোর্শন নন অবলিটারেটেড থাকে, থেকে যায় রেমনেন্ট হিসাবে, এটাই হচ্ছে সুপেরিয়র ভেসিকল আর্টারি হিসেবে পারসিস্ট করে যায়, এটা আমরা মনে রাখবো। ওকে। 2 নাম্বার জিনিস হচ্ছে ইনফেরিয়র ভেসিকল আর্টারি, এটার ডিফারেন্স হচ্ছে মেল এবং ফিমেইলের ক্ষেত্রে। যেমন পুরুষ মানুষের ক্ষেত্রে এটা ডিরেক্টলি ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে আসে, কিন্তু মেয়ে মানুষের ক্ষেত্রে এটা ডিফারেন্ট।
মহিলাদের ক্ষেত্রে সমস্যাটা হয় কি, ফিমেলদের ক্ষেত্রে ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে আসে, বাট এটা ডিফারেন্ট। ফিমেলের ক্ষেত্রে এই ইনফেরিয়র ভেসিকাল আর্টারিটা বেসিক্যালি রিপ্লেস হয়ে যায় ভ্যাজাইনাল এন্ড ইউটেরাইন আর্টারি দিয়ে, এটা মনে রাখবো। সো বেসিক্যালি ভ্যাজাইনাল আর্টারিটা, ওকে, যেটা ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে আসে, এজন্য হচ্ছে ব্লাড সাপ্লাইটা এত বেশি দরকার। ওকে, আচ্ছা, এখানে আরেকটা কথা, এটা নতুন অ্যাড, যে ডিভিশন অফ দ্য কন্ট্রালেটারাল সুপেরিয়র ভেসিকল পেডিকল ক্যান এইড ক্যাফালার্ড মোবিলাইজেশন অফ দ্য ব্লাডার ফর সোয়াস হিচ প্রসিডিউর। আচ্ছা, সোয়াস হিচ প্রসিডিউরটাতে কি করা হয়, এটা অনেক কঠিন ব্যাপার স্যাপার, জাস্ট সহজে একটু বলি জিনিসটা কি। জিনিসটা হলো, সোয়াস হিচ প্রসিডিউরে কি করা হয়, যে ব্লাডারের কিছু পোর্শন ক্যাফালিক মোবিলাইজেশন মানে কি। ক্যাফালিক আর কর্ডাল আমি জানি আপনারা সবাই জানতে পারেন, এই একটা জিনিস, এটা হচ্ছে মাথা দিকের পার্ট আর এটা হচ্ছে পায়ের দিকের পার্ট। তো এই মাথা দিকের পার্টটাকে আমরা ক্যাফালিক বলি আর পায়ের দিকের পার্টটাকে আমরা কর্ডাল বলি, ঠিক না? এটা এমব্রায়োলজিক্যাল টার্ম আর কি। তো এই সোয়াস হিচ প্রসিডিউরটাতে করা হয় কি, ওই ব্লাডারটা মোবিলাইজ করা হয়, তারপরে হচ্ছে কিছু পোর্শন আপনার সোয়াস মাসেলের ভেতরে রিপ্লেস করা হয়, ইউরেটারের সাথে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, এগুলো হচ্ছে আসলে ইউরেটারিক রিকনস্ট্রাকটিভ প্রসিডিউর আর কি। তো এরকম সোয়াস হিচ প্রসিডিউরটাতে এরকম ব্লাডারটা যখন আপনি মোবিলাইজ করবেন, জায়গা থেকে সরাবেন, তখন ওই সুপেরিয়র ভেসিকাল আর্টারিটাকে ডিভাইড করা লাগে, এই কথাটাই বলছে এখানে। এত কঠিন জিনিস এখানে লাগবে না, এখান থেকে আসার মতো কিছু নাই, জাস্ট কনসেপ্টটা বলে দিলাম। সো আমাদের আর্টারিয়াল সাপ্লাই থেকে কি জানতে হবে, জানতে হবে সাপ্লাই কি কি, সুপেরিয়র ভেসিকাল আর্টারি, ইনফেরিয়র ভেসিকাল আর্টারি। সুপেরিয়রটা কার ব্রাঞ্চ, এটা বেসিক্যালি আম্বিলিকাল আর্টারির একটা নন অবলিটারেটেড পার্ট, ভ্যানিশ হয়ে যাওয়ার কথা আম্বিলিকাল আর্টারি, কিছু অংশ থেকে যায়, এটাই হচ্ছে কি হিসেবে থেকে যায়, সুপেরিয়র ভেসিকাল আর্টারি হিসেবে থেকে যায়। শেষ। ইনফেরিয়র ভেসিকাল আর্টারি কার ব্রাঞ্চ, আমি যদি পুরুষ মানুষের ক্ষেত্রে বলি, তাহলে এটা ইন্টারনাল আইলিয়াক আর্টারির অ্যান্টেরিয়র ডিভিশন থেকে আসে। আর যদি আমরা ফিমেলদের ক্ষেত্রে বলি, ইনফেরিয়র ভেসিকাল আর্টারিটা তখন আর এই নামে থাকে না, এটা হয়ে যায় ভেজাইনাল আর্টারি। এই ভেজাইনাল আর্টারিটা আসে ওই একই ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে, এটা মনে রাখবো আমরা। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি ভ্যানাস ড্রেনেজ। ভ্যানাস ড্রেনেজের ক্ষেত্রে কি হয়, ভেসিকাল প্লেক্সাস। হ্যাঁ, ভ্যানাস ড্রেনেজটা বেসিক্যালি হচ্ছে, আমি বলি, ধরেন এভাবে করে যদি আমি এখানে দেখাই, এই হচ্ছে ভেসিকাল প্লেক্সাস। ভেসিকাল প্লেক্সাস তো পুরুষ মানুষের ক্ষেত্রে আমরা জানি এই যে নেকের মধ্যে থাকে প্রোস্টেট, তো নিচে এরকম প্রোস্টেটিক প্লেক্সাস থাকে, ভ্যানাস প্লেক্সাস, এটা গিয়ে এখানে ড্রেন করলো, এই ভেসিকাল প্লেক্সাস আলটিমেটলি ড্রেন করে ইন্টারনাল আইলিয়াক ভেইনে। ফিমেলদের ক্ষেত্রেও সেম, এখানের মধ্যে থাকে জাস্ট ভেজাইনাল প্লেক্সাস, এটা ওই ভেসিকাল প্লেক্সাসের সাথে কানেক্টেড থাকে, এটা গিয়ে আলটিমেটলি ইন্টারনাল আইলিয়াক ভেইনে গিয়ে ড্রেন করে। সো এগুলো মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে, এক নাম্বার জিনিস হচ্ছে এটা থেকে ডিরেক্ট এসবিএ দিতে পারে, দুই নাম্বার জিনিস হচ্ছে আমাকে এখান থেকে এমসিকিউ দিতে পারে একটা স্টেম। সো আমরা এই জায়গাগুলো ভালো করে পড়বো। ওকে, লিমফেটিক্স, কোন কোন লিম্ফ নোড থেকে ব্লাডারে ড্রেইন করে, ইনফিনিটি স্টার, এগুলো জানতে হবে, এগুলোর সার্জিক্যাল ভ্যালিউ আছে। যেমন ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড, হাইপোগ্যাস্ট্রিক, অবটুরেটর, এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড, এগুলো আলটিমেটলি ব্লাডারের লিমফেটিক ড্রেনেজ। আমার যখন কোনো একটা পেশেন্টের ব্লাডার কার্সিনোমা হবে, এখন কার্সিনোমার অপারেশন করতে গেলে আমরা কি জানি, আমরা হচ্ছে আশেপাশের লিম্ফ নোড গুলো আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এগুলো মেটাস্টেসিসের পয়েন্ট হিসেবে কাজ করবে। সো এই পেলভিক লিম্ফেডিনেক্টমি, পেলভিক রিজিয়নের লিম্ফ নোড গুলো কেটে ফেলার ক্ষেত্রে আমার অবশ্যই এটা জানতে হবে যে আমার ব্লাডারের লিম্ফেটিক ড্রেনেজ কোনগুলো, এগুলো জানা থাকলে আমি এগুলো তুলে নিয়ে আসবো, আদারওয়াইজ পুরোটা ক্যান্সার স্প্রেড করে যাবে। সো ব্লাডারের লিমফেটিক ড্রেনেজের একটা সার্জিক্যাল ভ্যালিউ যেহেতু আছে, এই জায়গায় লিমফেটিক ড্রেনেজ ভালো করে পড়বো। ওকে, গেল তিনটা জিনিস। আচ্ছা, এগুলো যেহেতু বললাম, একসাথে আমি একটু এমব্রায়োলজিটা আপনাদের থেকে জানতে চাই, যে আমার আর্টারিয়াল সাপ্লাই হলো, ভ্যানাস ড্রেনেজ হলো, লিমফেটিক সাপ্লাই হলো, এখন ফার্দার পড়াশোনার আগে আমি একটু জানতে চাই ব্লাডারের এমব্রায়োলজিটা, ডেভেলপমেন্টটা, এটাও এখানে আছে। যতই এমব্রায়োলজি পড়েন না কেন, বেসিক এমব্রায়োলজি পড়েন না কেন, আপনি বেইলির এমব্রায়োলজি গুলো যদি ছোট ছোট জায়গাগুলো যদি মিস করে যান, পরীক্ষায় অনেক কিছু মিস হয়ে যাবে।
একদম সহজ করে আমি এমব্রায়োলজি বলতে চাই। ব্লাডারের এমব্রায়োলজি আমরা এই যে ইউরিনারি লিখি, ইউরিনারি ব্লাড। এমব্রায়োলজিক্যালি আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো। একটা হচ্ছে ব্লাডারের ট্রাইগোন, আরেকটা হচ্ছে গেটু রেসপেক্টিভ। এখন আপনারা আমাকে বলবেন কোনটা কই থেকে আসে? এটা আমাদের পিচ্চিকালের পড়াশোনা, ব্লাডারের ডেভেলপমেন্ট, ব্লাডারের ট্রাইগোন কই থেকে আসে আর রেস্ট অফ দ্য ব্লাডার। কেন আমি দুই ভাগে ভাগ করছি? কারণ পুরাটা ব্লাডার আমার যে কোনো একটা ফিক্সড জার্ম লেয়ার থেকে ডেভেলপ করে না। ব্লাডারের ট্রাইগোন একটা জার্ম লেয়ার থেকে আসে আর বাকি পুরাটা ব্লাডার আরেকটা জার্ম লেয়ার থেকে আসে। এখন আপনারা আমাকে বলেন ট্রাইগোন অফ দ্য ব্লাডার এটা কোন জায়গা থেকে আসে? যে কেউ অ্যান্সার করেন, কোনো সমস্যা নেই। এনিওয়ান? ট্রাইগোন কোথা থেকে আসে আর রেস্ট অফ দ্য ব্লাডার বাকিটুকু কোথা থেকে আসে? জানা আছে কি কারো? তাহলে আমি বলবো। আচ্ছা, এটা সবসময় মনে রাখবেন, এই যে এমব্রায়োলজি বইয়ের মধ্যেই নিজেরা পাশে সাইডে লিখে রেখে দিবেন। তাহলে হচ্ছে এত কঠিন কথাবার্তার একটাই সারমর্ম যে ট্রাইগোনটা আসে বেসিক্যালি মেসোডার্ম থেকে। হ্যাঁ, মেসোডার্ম থেকে আসে ট্রাইগোনটা, মেসোডার্ম থেকে আসে। মেসোডার্মে ওই যে মেসোনেফ্রিক ডাক্ট ওখান থেকে ডেভেলপ করে যায়। ওকে, আর বাকিটুকু আসে হচ্ছে এন্ডোডার্মা, এন্ডোডার্মাল ক্লোয়াকা থেকে। এটা মাস্ট মনে রাখতে হবে। ওকে, তাহলে ব্লাডারের এমব্রায়োলজিটা আমরা খুব সহজে পড়ে নিব। একটা হলো ট্রাইগোন, এটা মেসোডার্ম থেকে আসে, আর বাকি পুরোটা ব্লাডার এন্ডোডার্ম থেকে আসে। ওকে, গেল এমব্রায়োলজি শেষ। হ্যাঁ, ভেরি গুড, এই যে বলতেছেন এক একজন। ওকে, আপনারা অ্যান্সার করেন, কোনো সমস্যা নেই, কারণ প্রিভিয়াস যে ব্যাচগুলো এগুলো মানে মাশাআল্লাহ ইন্টারঅ্যাক্টিভ, সবাই সবাই খুব সুন্দর অ্যান্সার করেন। তো এভাবে করে আপনি যদি ক্লাসেই কোয়েশ্চেনের অ্যান্সার করেন, আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। ওকে, ডান। এখন এখানের মধ্যে একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো এটা আবার ইয়ে ওমিট করতে গেলে ওটা ওমিট হয়ে যাবে। হুম, আচ্ছা আচ্ছা, এখানের মধ্যে কিছু ফাশা লিগামেন্টাস সাপোর্টের কথা বলা আছে, যে ব্লাডারের ফাশাল ইয়েটা কি। তো পোস্টেরো ল্যাটারাল পোর্শনের মধ্যে ফাশা থাকে, যেটা হচ্ছে আপনার ওই যে ল্যাটারালি টু দ্য ইউরেটার টু জয়েন উইথ দ্য প্রোস্টেটিক ফাশা। এই ফাশাটা সিস্টেকটমি করার সময় ডিভাইড করা লাগে। আবার হচ্ছে এই যে ইউরাকাস, তারপরে অবলিটারেটেড হাইপোগ্যাস্ট্রিক আর্টারি, এগুলোকে হচ্ছে কি কি নামে ডাকা হয়? মিডিয়ান এন্ড ল্যাটারাল আম্বিলিকাল লিগামেন্ট এই নামে আছে। তারপরে এন্ডোপেলভিক ফাসা, কিছু মাসলস আর মানে ব্লাডারের যে মাসল গুলো থাকে এগুলো আবার কিছু এন্ডোপেলভিক ফাসা দিয়ে কভার করা থাকে, যেটা আপ টু ভ্যাজাইনা পর্যন্ত যায় অনেক সময়। হ্যাঁ, আবার হচ্ছে এগুলোকে কি নামে ডাকা হয়? আর্কাস টেন্ডিনাস ফাসা পেলভিস। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে ওই পেলভিক প্রোলাপস সার্জারির ক্ষেত্রে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। এই কয়েকটা বুলেট জাস্ট রিডিং দিলেই হবে। আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? ক্লিয়ারলি কি শোনা যাচ্ছে না সাউন্ড? আমি একটু আস্তে কথা বলছি, তো এই জন্য আসলে হয়তোবা অনেকে শুনতে সমস্যা হচ্ছে। শুনতে সমস্যা হচ্ছে কি? ক্লিয়ারলি শোনা যাচ্ছে না এত সময়? আচ্ছা, এই ছবিটা একটু দেখাতে চাচ্ছিলাম। এই দুইটা, এখান থেকে দুটো এসবি আসে, ইনভ্যারিয়েবলি আসে এগুলো। এখান থেকে দুটো এসবি একটু জানতে হবে, ছবিটা দেখলে ক্লিয়ারলি মনে থাকবে। সাউন্ড ক্লিয়ার না থাকলে একটু বললেন তো আমাকে, যদি না শুনতে পারেন। আচ্ছা, এখান থেকে দুইটা জিনিস একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা ফাঁসান নাম। এই দুইটা জিনিস লিখে রাখবেন। এই যে দেখেন, এই তো রেক্টাম অ্যানাল ক্যানাল, ঠিক না? এখন এটা হচ্ছে পুরুষ মানুষের ছবি। হ্যাঁ, পুরুষ মানুষের এই রিজিয়ন। তো এখানে দেখেন পুরুষ মানুষদের ক্ষেত্রে এই যে রেক্টাম অ্যানাল ক্যানাল, এটা সামনে ব্লাডার আছে, আমরা জানি ব্লাডারের নেকে থাকে প্রোস্টেট। পেছনের দিকে মেল ফিমেল দুইজনেরই সমানই থাকে, পেছনে স্যাক্রাম কক্সিক্স, এটা তো আমাদের সবারই থাকে। আর ফিমেলের ক্ষেত্রে আবার এই সামনের জায়গাটাতে ইউটেরাস ভ্যাজাইনা এগুলো আসে, ঠিক না? তো এই রেকটাম, এটা সামনের দিকের যে একটা ফাসা দিয়ে, রেকটামের সামনে একটা ফাসা থাকে, পেছনে একটা ফাসা থাকে।
সামনের এই ফাসাটা কি করে, ওই ব্লাডার প্রোস্টেট এটাকে ওই রেকটাম অ্যানাল ক্যানাল এই রিজিয়নটা থেকে আলাদা রাখে। আর পেছনে আরেকটা ফাসা থাকে, এটা হচ্ছে ওই স্যাক্রাম ককিক্স এই রিজিয়নটা থেকে আলাদা রাখে। দুইটা ফাসার দুই নাম। সামনের যে ফাসাটা এটাকে বলা হয় ডেনোভিলিয়ার্স ফাসা। এটা একটা মনে রাখতে হবে যে রেকটাম এবং ব্লাডারের মাঝখানে যে ফাসাটা থাকে এটা হচ্ছে ডেনোভিলিয়ার্স ফাসা। আর পেছনের দিকের স্ট্রাকচার গুলো থেকে রেকটামটাকে আলাদা করে রাখে যে ফাসা, এটার নাম হচ্ছে ওয়েলডেয়ার্স ফাসা। এই দুটো কমনলি আসা এসপিএ, এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, জাস্ট এই ছবিটা এটা দেখানোর জন্য। ওকে, গেল। এরপরে দেখেন এই জায়গাটায় এই বক্সটা নতুন, হ্যাঁ এই বক্সটা নতুন, যে ব্লাডারের নার্ভ সাপ্লাইটা। হ্যাঁ, তো নার্ভ সাপ্লাইটা আমি বলি, নর্মালি যে কোনো ভিসেরার আমরা জানি কি, আমরা জানি ভিসেরার নার্ভ সাপ্লাই হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাই। অটোনমিক নার্ভ সাপ্লাই মানে কি, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এরা দিবে, আর সাথে সোমাটিক থাকে, একটা জায়গায় সোমাটিক থাকে, ওটা আমি বলতেছি। তো দেখেন সিম্প্যাথেটিক সাপ্লাই কে দিবে, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইনফিনিটারি। এগুলো এমসিকিউ স্টেমে পাবেন, এসবিএ তে পাবেন। ওকে, এগুলো ভুল করলে হবে না। হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, রুট ভ্যালু কত, থোরাসিক 10 থেকে লাম্বার 2। আচ্ছা, সিম্প্যাথেটিক সাপ্লাই কে দিবে, পেলভিক নার্ভ, মানে পেলভিক স্প্ল্যানচনিক নার্ভ, যেটা সেক্রাল 2, 3, 4। এটা এত ভুল হয় আমাদের, এত কনফিউশন হয় সবসময়, চোখে বাজে 1, 2, 3, এটা হবে না, এটা ভুল। 2, 3, 4 এটা হচ্ছে পেলভিক স্প্ল্যানচনিক নার্ভের রুট ভ্যালু, এটা মনে রাখতে হবে। ওকে, আর সোমাটিক সাপ্লাই যেটা দেয় এটা হচ্ছে বায়োডেন্ডাল নার্ভ, এটারও রুট ভ্যালু একই। তো নিউক্লিয়াসটার নাম মনে রাখবেন যে ওনাফস নিউক্লিয়াস, ব্লাডারের সাপ্লাই, হ্যাঁ ওনাফস নিউক্লিয়াস। আচ্ছা, গেল। কাজ কোনটার কি একটু বলি, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, প্যারা দিয়ে বোঝাই আগে, যে কোনো একটা জিনিস প্যারা মানে হচ্ছে মানে ভালো লাগে না, হ্যাঁ ডিফিকাল্ট একটা জিনিস, বিরক্ত লাগে করতে, কিন্তু এই ব্লাডারের প্যারাটা মানে হচ্ছে আমরা মনে রাখবো আরাম। ওকে, সিম্প্যাথেটিকের কাজ কি আর প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি, একটা মনে রাখলে আরেকটা খুব ইজিলি মনে রাখতে পারবেন। প্যারাসিম্প্যাথেটিকটাকে বলা হয় নার্ভ অফ ভয়েড, আরাম, আরামের নার্ভ। কেন আরামের নার্ভ বলি, এই প্যারা মানে প্যারা না, এই প্যারা মানে আরাম, এভাবে যদি মনে রাখেন মনে থাকবে। এটা হচ্ছে কি নার্ভ অফ ভয়েডিং বলা হয়, মানে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের এই পুরাটা বক্সের সারমর্মটা আমি যদি বলি, যে প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে মাসেলটাকে সে কন্ট্রাক্ট করবে, কিন্তু স্প্লিন্টার গুলোকে সে রিল্যাক্স করে মিকচুরেশনে হেল্প করবে, ভয়েডিং করাবে। ওকে, ঠিক উল্টাটা করবে সিম্প্যাথেটিক, সে মাসেল গুলোকে রিল্যাক্স করে ফেলবে, স্প্লিন্টার কনস্ট্রিক্ট করে ফেলবে। এই জিনিসটা যদি আমরা মনে রাখি তাহলে পুরাটা বক্স খুবই ইজি। আর সোমাটিক আমরা জানি, সোমাটিকটা কাজ করে হচ্ছে ওই এক্সটার্নাল স্প্লিন্টারটাতে, ওটাকে কন্ট্রাক্ট করায়, এবং এটা পেইন সেন্সিটিভ। ওকে, গেল। এখন এখান থেকে আর কি মনে রাখবো, দুইটা জিনিস মনে রাখবো। সিম্প্যাথেটিকের নিউরো ট্রান্সমিটার আমরা সবাই জানি নরএড্রেনালিন, প্যারাসিম্প্যাথেটিকের অ্যাসিটাইলকোলিন, এগুলো ফার্মাকোলজিতে লাগবে। আরেকটা জিনিস হচ্ছে সিম্প্যাথেটিকের রিসেপ্টর দুইটা, একটা আলফা 1, একটা বিটা 3। আর প্যারাতে হচ্ছে ওই মাস্কারেনিক 3 নাম্বার রিসেপ্টরটা স্মুথ মাসেলে থাকে ব্লাডারের। এই রিসেপ্টর গুলো কোনটা কোনটা থাকে জাস্ট এটা পড়ে নিব। তাহলে আমি যদি এই পুরাটা বক্স পড়ানোর পরে আপনাদের কাছে কোয়েশ্চেন করি যে ডেট্রুসর মাসেলের কন্ট্রাকশন করে কোন নার্ভ, অ্যান্সার কি হবে? ডেট্রুসর মাসেলের কন্ট্রাকশন করে কোন নার্ভ, অ্যান্সার কি হবে? এনিওয়ান? যে কেউ বলেন, অ্যান্সার করেন, কোনো সমস্যা নেই। ডেট্রুসর মাসেলের কন্ট্রাকশন করে কোন নার্ভ? ভেরি গুড, প্যারাসিম্প্যাথেটিক। নার্ভটার নাম কি, নাম কি নার্ভটার? প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কে দেয়? পেলভিক স্প্ল্যানচনিক নার্ভ, ঠিক না? এটাই হচ্ছে, এভাবে করে পড়বেন, নিজেকে নিজে কোয়েশ্চেন করে করে পড়বেন, দেখবেন খুব ইজি। ওকে, ভেরি গুড। আচ্ছা,
এই বক্সটা ইনফিনিটি স্টার, কিন্তু এটা থেকে আপনি যেমন পেপার 1 পারবেন, এটা থেকে ফার্মাকোলজিরও প্রশ্নের উত্তর দিতে পারবেন। ওকে, আচ্ছা গেল। তারপরে এখান থেকে আর কিছু লাগবে না, ওই যা যা কথা বললাম এগুলোই ব্রিফলি লেখা, এত ব্রিফলি পড়তে হবে না, জাস্ট বক্সটা ভালো করে পড়লেই আমাদের এখান থেকে হয়ে যাবে। তারপরে আরেকটা জিনিস, এটাও আমাদের ফার্মাকোলজি, সেটা হলো যে ফার্মাকোলজিক্যাল এজেন্ট ফর ব্লাডার, যেমন কি কি ইউজ করা যায় একটু বলবেন? এদের অ্যাকশন এবং কমন সাইড এফেক্ট। মাস্কারিনিক, এই যে বললাম প্যারাসিম্প্যাথেটিক, তো মাস্কারিনিক তো প্যারাসিম্প্যাথেটিক এর উল্টা কাজ করবে অ্যান্টি মাস্কারিনিক। এদের সাইড এফেক্ট গুলো একটু পড়তে হয়। ওকে, আচ্ছা। তারপরে এখানে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এটা হচ্ছে ওই এই জিনিসটাই আমাদের, এটাই ভুল হয়, স্যাক্রাল 2, 3, 4, এটা হচ্ছে পেলভিক স্প্ল্যানচেনিক নার্ভ, এটা খেয়াল রাখেন, হ্যাঁ এটা খেয়াল রাখেন। আচ্ছা, বিটা 3 অ্যান্টাগনিস্ট কারা, আলফা 1 অ্যান্টাগনিস্ট কারা, কি করে, এবং সাইড এফেক্ট কি, এটা পড়বেন, এটা ফার্মাকোলজি আপনার ওই যে একটা সুবিধা কি রেসিডেন্সির সাথে পার্ট 1 এর প্রিপারেশনে, সেটা হলো যে আপনার ফার্মাকোলজিটা রেসিডেন্সির মতো এত ব্রিফলি পড়তে হবে না পার্ট 1 এর জন্য, যে জেনারেল ফার্মাকোলজি সিস্টেমিক একদম ভাগ ভাগ করে, নো। শুধু বেইলিতে দেখবেন কিছু চ্যাপ্টারের জায়গায় জায়গায় হচ্ছে ফার্মাকোলজি আছে। আপনারা কি করবেন, আমি যেটা করেছিলাম, এরকম ফার্মাকোলজির ইনফরমেশন গুলো স্ক্যাটার্ড থাকে, যেই জায়গায় ফার্মা ইনফরমেশন গুলো পাবেন আপনারা মোবাইলে ছবি তুলে রেখে দিবেন ওই জায়গাগুলো, তারপরে ওটাকে একটা পিডিএফ বানায় ফেলবেন। ওকে, ওটা হচ্ছে নিজেরা পড়ে যাবেন। ওই বেইলিতে যতটুকু ফার্মা দেওয়া, এটা থেকেই প্রশ্ন আসে, এর বাইরে আসে না প্রশ্ন। ওকে, আচ্ছা। চ্যান্ডালজি বলছি। আচ্ছা, এখন হচ্ছে সিস্টেমিক প্যাথোলজির কিছু জিনিসপত্রে যাই, যেমন ব্লাডার এক্সোস্ট্রফি। এটা একবার পেপার 3 তে আসছে, হ্যাঁ। এটা কিছুই না, সহজ জিনিস, ব্লাডার হার্নিয়েশন। এটা হলো যে আপনার কনজেনিটাল একটা অ্যাবনর্মালিটি, ওই লোয়ার অ্যাবডোমিনাল ওয়ালের উইকনেস থাকে, কনজেনিটালি উইক থাকে, ওইখান দিয়ে হচ্ছে ওই ডিফেক্টটা দিয়ে ব্লাডারটা এক্সপোজ হয়ে বের হয়ে আসে। ছবিটা দেখেন, এই যে দেখেন, ব্লাডার বের হয়ে আসছে, লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে হার্নিয়েটেড হয়ে বের হয়ে আসছে। এটাকে আমরা তখন ব্লাডার হার্নিয়া বলি না, তখন এটাকে আমরা বলি ব্লাডার এক্সোস্ট্রফি। জাস্ট এই জিনিসটা আমরা মনে রাখবো। অনেক সময় ব্লাডারের সাথে ইউরেথ্রার এপিসপেডিয়াস এটাও থাকতে পারে, তখন এটাকে আমরা বলি এক্সোস্ট্রফি এপিসপেডিয়াস কমপ্লেক্স, এটা মনে রাখবো। 2 নম্বর জিনিস হচ্ছে মেল টু ফিমেল রেশিও, মানে এটা মেইলের ক্ষেত্রে বেশি দেখা যায়। অবভিয়াসলি হচ্ছে এই এক্সোস্ট্রফি যেটা, অ্যান্টেরিয়র ওপেনিং অফ দ্য ইউরেথ্রা এপিসপেডিয়াস সহ আসবে। তো আপনার এটা হচ্ছে ব্লাডার এক্সোস্ট্রফি যে জিনিসটা, এটা হচ্ছে যে মেইলে বেশি থাকে। ওকে, এটাই। এখান থেকে এটা মানে জাস্ট পেপার 3 তে আপনার ডায়াগনোসিসটা জানতে যাবে, যে ব্লাডারটা, প্রশ্নটা এরকমই ডিরেক্টলি জানতে চায় একদম সহজে, যে ব্লাডার যদি হার্নিয়েট করে বের হয়ে আসে লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে, এই কন্ডিশনটার নাম কি, এটার নাম হচ্ছে ব্লাডার এক্সোস্ট্রফি। ওকে, এটা মনে রাখ। আচ্ছা, এটা হচ্ছে 2 স্টার, একটু দেখে নিবেন। সেটা হলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ডিসফাংশনের কিছু কনজেনিটাল কজ, কিছু অ্যাকোয়ার্ড কজ। হ্যাঁ, কনজেনিটাল কি হতে পারে, অ্যাকোয়ার্ড কি হতে পারে, জাস্ট 2 স্টার, একটু রিডিং দিয়ে রাখেন এটা। হ্যাঁ, গেল। তারপরে এখান থেকে আর কি লাগবে আমি বলি, এত কিছু ইয়ে করার দরকার নেই, অনেক কিছু আছে, সবকিছু করতে হবে না। কারণ এগুলো থেকেও আরো অনেক অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আপনার অ্যাবডোমেনের, এগুলোতে 100% এফোর্ট দিতে হবে। কিন্তু এই যে চ্যাপ্টার গুলো আছে জেনিটো ইউরিনারি, এখান থেকে সিলেক্টিভ কিছু জায়গা থেকে প্রশ্ন আসে, তো এই জন্য জাস্ট ওগুলো কনসাইজ করে বলে দিব। আচ্ছা, এই একটা জিনিস, এটা হচ্ছে কি সার্জিক্যাল ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু ইয়ে করে নিয়েন, হ্যাঁ। ইউরিনারি ট্র্যাক্ট ফিস্টুলা, ফিস্টুলা তো আমরা জানি যে অ্যাবনর্মাল কমিউনিকেশন দুইটা হলো, দুইটা অর্গানের মাঝখানে। ওকে,
যেমন দেখেন যে কজ কি কি হতে পারে এরকম ফিস্টুলার। একটা হচ্ছে আইয়েট্রোজেনিক, ফিজিশিয়ান ইনডিউসড। আরেকটা হতে পারে পেলভিক সার্জারি করার সময়, মোস্ট কমন দেখা যায় হিস্টেরেক্টমির পরে, রেডিওথেরাপির পরেও দেখা যায়। আর কি হতে পারে, পেলভিক ম্যালিগন্যান্সি, টিউবারকুলোসিস, ফরেন বডি ইরোশন, এগুলো আমরা পড়বো এমসিকিউ এর জন্য। কজেস অফ ইউরিনারি ট্র্যাক্ট ফিস্টুলা, কজেস, ওকে, এটা এমসিকিউ এর জন্য দাগায় রাখবেন। গেল ভেজাইনাল ফিস্টুলা, এটা খুব ইম্পর্টেন্ট, ভিভিএফ নামে চিনি আমরা। এটা হচ্ছে মোস্ট কমন একটা ইউরিনারি ট্র্যাক্ট ফিস্টুলা, মোস্ট কমনলি অবস্ট্রাকটিভ ফিস্টুলার পরে এটা দেয় অবস্ট্রাকটিভ ফিস্টুলা। ওই যে আমরা পড়তাম না প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, এই যে গ্রামে গঞ্জে মানুষ এত সময় রেখে রেখে হোম ট্রায়াল দিয়ে দিয়ে নিয়ে আসে মাদেরকে, ঠিক না, ওনাদেরই পরবর্তী সময় দেখা যায় ভিভিএফ ডেভেলপ করে ফেলে, তখনই একটা ফিস্টুলা হয়ে যায়, নর্মাল একটা কমিউনিকেশন হয়ে যায় ব্লাডারের সাথে। ওকে, তখন সমস্যাটা কি হয় যে ভিভিএফ হলে প্রবলেম কি হবে, কন্টিনিউয়াস একটা ইউরিনারি ড্রিপিং হতে থাকবে, ফোটায় ফোটায় ইউরিনেশন হয়, একটা ব্যাড স্মেল কাজ করে ওই পেশেন্টটার সাথে, সোশ্যালি অ্যাবান্ডেন্ট থাকে পেশেন্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে কন্টিনিউয়াস যেহেতু ইউরিনেশন হচ্ছে, ইউরিন ইউরিন দিয়ে কি বের হয়, আমাদের বডির সব টক্সিক এলিমেন্ট গুলো বের হয়। সো দেখা যায় ওই পেশেন্টের প্রুরাইটাস ডেভেলপ করে যায় পেরিনিয়াল রিজিয়ন, ঠিক না। তো ভেসিকোভেজাইনাল ফিস্টুলার কজ কি কি হতে পারে, এগুলো হচ্ছে কজ খুবই ইম্পর্টেন্ট। দেখেন, ল্যাক অফ প্রিনেটাল কেয়ার, younger age at first marriage, short stature, low socioeconomic condition, illiteracy, এগুলো হচ্ছে কজ। এই যে প্রলং লেবার, obstructed লেবার, এগুলোর পরবর্তী সময় নেক্রোসিস হয়ে হয়ে এখানে ভিভিএফ ডেভেলপ করে যায়। ওকে, আচ্ছা, তো হ্যাঁ, এখন এখানে একটা কথা বলা আছে, এই প্রতিটা কথা পড়বেন, এগুলো থেকে সুন্দর করে একটা এমসিকিউ বানানো সম্ভব, এমসিকিউর স্টেম দেওয়া সম্ভব, এজন্য এই জায়গাগুলো ভালো করে পড়বেন। যেমন হিস্টেরেক্টমি, এটা করার দুইটা পথ আছে, অ্যাবডোমিনাল রুটে করা যায়, ভেজাইনাল রুটে করা যায়। এখানে বলছে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করলে ভিভিএফ হওয়ার চান্স ভেজাইনাল হিস্টেরেক্টমির চাইতে 3 গুণ বেশি থাকে, এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার গুলো বললাম। এখন হচ্ছে যে আহ এই যে হিস্টেরেক্টমির পরবর্তী সময়ে যে ভিভিএফ গুলো, এগুলো দেখা যায় খুব তাড়াতাড়ি বোঝা যায় 1 থেকে 3 সপ্তাহের মধ্যে। কিন্তু রেডিয়েশনের কারণে যে ভিভিএফ গুলো হয়, এগুলোতে আবার আপনার বুঝতে সময় লাগে, অনেকের ক্ষেত্রে 1 বছরের মতো সময় লেগে যায় যে ভিভিএফ হয়েছে এটা বুঝতে। ওকে, এই কথাটাই এখানে বলছে। আচ্ছা, এখন ভিভিএফ এর ট্রিটমেন্টটা কি? আচ্ছা, ইনভেস্টিগেশন জাস্ট নাম মনে রাখলে হবে, ক্রস সেকশনাল ইমেজিং, বিসিটি, ইউরোগ্রাম, এমআরআই, সিস্টোস্কোপি করা যায়, 3 সোয়াব টেস্ট করা যায়, জাস্ট নাম, আর কিছু লাগবে না। ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে রিকনস্ট্রাকশন করে দিতে হয়। হ্যাঁ, এই যে দেখেন, যে খুব ছোট ভিভিএফ যদি হয় অথবা রেডিওথেরাপি কজ না, মানে রেডিওথেরাপি ছাড়া ভিভিএফ হয়েছে, এগুলোর ক্ষেত্রে আপনি 2 থেকে 6 সপ্তাহ ক্যাথেটার রেখে ট্রাই করা যায়। আদারওয়াইজ এরকম ফেল হলে কিংবা অন্য বাকি সব ক্ষেত্রেই আপনাকে এটা রিপেয়ার করে দিতে হবে। ওকে, আচ্ছা, এই জিনিসটা করবেন, এটা পড়বেন, ট্রিপল স্টাইল, কজেস অফ ইউরিনারি রিটেনশন, এমসিকিউ এর জন্য এটা পড়বেন। মেইলের ক্ষেত্রে ফিমেইলের ক্ষেত্রে আলাদা, বিশেষ করে এই দুইটা পয়েন্ট, অ্যানাটমিক্যাল ব্লাডার অবস্ট্রাকশন এটা করবেন, এবং ড্রাগস, কি কি ড্রাগসের কারণে রিটেনশন হতে পারে এরপর। ওকে, আচ্ছা, ও আরেকটা জিনিস হচ্ছে ট্রানজিয়েন্ট কজ, মানে অল্প সময়ের জন্য ইউরিনারি রিটেনশনের কজ কি হতে পারে, দেখেন পেইন, খুব বেশি পেইনফুল কন্ডিশনে কিন্তু এই পেইনের জন্য রিটেনশন হতে পারে, অ্যানেস্থেশিয়ার জন্য রিটেনশন হতে পারে, কনস্টিপেশনের কারণে ফিকাল ইনফেকশন হলে এটার জন্য রিটেনশন হতে পারে, হেমাচুরিয়া কারণে ব্লাড ক্লট আটকে এখানে রিটেনশন হতে পারে। সো এই কজগুলো মনে রাখবেন, এবং এমসিকিউ এর জন্য দরকার। ওকে, আচ্ছা, এখন চলে আসি খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ইউরিনারি ব্লাডার স্টোন। ওকে, ব্লাডার স্টোন, আচ্ছা,
এই ব্লাডার স্টোন গুলোকে বিভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। তো প্রাইমারি ব্লাডার স্টোন এটা কমনলি বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কিসের জন্য? ওই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য। কি কি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি? দেখেন, কিছু জিনিসের জন্য আমাদেরকে ব্যাখ্যা করতে হয়। যেমন এই বক্সটা যদি আমি খালি পড়তে বলতাম, তাহলে দেখেন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এটার কারণে প্রাইমারি স্টোন হয়, শুধু এই ধারণাটা আপনারা পেতেন। কিন্তু যদি আমার এমসিকিউতে চলে আসে যে কি কি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে প্রাইমারি স্টোন হয়, তখন কিন্তু আমরা আটকায় যাব। এজন্য কিছু কিছু জায়গার আমাদেরকে এক্সপ্লেনেশন পড়তে হবে, এটা আমি বলে দিব ক্লাসে। দেখেন, প্রাইমারি স্টোন গুলো কি কি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হয়? এ, B6, magnesium, phosphate, and a reduced protein carbohydrate ratio. ভিটামিন এ, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ফসফেট, এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি গুলোর জন্য হয়। ভিটামিন B6 এর আরেকটা নাম কি? ভিটামিন B6 কে আমরা কি নামে ডাকি? যে কেউ বলেন। কি নামে ডাকি আমরা ভিটামিন B6 কে? এনিওয়ান? এটা না, এটাও বই লিখে রাখবেন। ওকে, আচ্ছা, গেল। তাহলে এই বক্স হচ্ছে ইনফিনিটি স্টার, এটা পড়তে হবে, এই টেবিলটা পড়তে হবে। ওকে, যে ব্লাডার স্টোনের কজ গুলো, ইয়েস, ভেরি গুড। আচ্ছা, কজ গুলো পড়তে হবে। দেখেন, সব জায়গায় ড্রাগগুলো আগে ফোকাস করবে। এগুলোই হচ্ছে আমার ফার্মার প্রিপারেশন, এগুলোই হচ্ছে আমার ফার্মাকোলজির প্রিপারেশন। বারবার বলছি যে ড্রাগস গুলো খেয়াল রাখবেন, যেই জায়গা থেকে আমি ড্রাগস পড়তে বলবো এগুলো খেয়াল রাখবেন, কারণ এগুলোর মাধ্যমেই আপনাদের ফার্মাকোলজির প্রিপারেশন হবে। ওকে, দেখেন, দুই ধরনের ড্রাগ আছে, ইন্ডিনাভির এবং ট্রাইঅ্যামটেরিন। এই দুই ধরনের ড্রাগ ব্লাডার স্টোনের জন্য রেসপন্সিবল। ইন্ডিনাভির হচ্ছে প্রোটিয়াজ ইনহিবিটর, হ্যাঁ, এটা এইচআইভির পেশেন্টদের ক্ষেত্রে আমরা যে হার্ট থেরাপি ওগুলোতে আমরা ইউজ করি। ট্রাইঅ্যামটেরিন এটা কি ড্রাগ জানেন? চেনা জিনিস, তাও অনেক অচেনা, ঠিক না? এই পার্ট ওয়ানটা এরকম একটা পরীক্ষা। ইজি জিনিস, আমরা অনেক ধরনের ড্রাগস এর ক্লাসিফিকেশন পড়ি, আমরা ডাইউরেটিক্স এর ক্লাসিফিকেশন ইলাবোরেটলি পড়ি, কিন্তু হঠাৎ করে ট্রাইঅ্যামটেরিন দেখলেই মনে হয় এই ড্রাগ তো নতুন, এটা তো পড়ি নাই কখন। ট্রাইঅ্যামটেরিন কোন ক্যাটাগরির ড্রাগ জানেন? মানে এটা কি ধরনের ড্রাগ জানেন? কেন আমি বলতেছি এই ক্যাটাগরিটা জানতে, পরে আমি কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝাই দেবো। এই জন্য, জানেন কি কেউ ট্রাইঅ্যামটেরিন কোন ক্যাটাগরির ড্রাগ? মানে কি ধরনের ড্রাগ এটা? এনিওয়ান? আচ্ছা, ট্রাইঅ্যামটেরিন, এই যে দেখেন আমরা পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স পড়ি না? পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স আমরা সবাই কমনলি একটা নামই জানি, স্পাইরোনোল্যাকটোন। ট্রাইঅ্যামটেরিনও কিন্তু একটা পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক। কেন বলতেছি এটা? কারণ আমার যদি এমসিকিউ স্টেমে দেওয়া হয় যে পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক ক্যান প্রেসিপিটেট ব্লাডার স্টোন, এটা ট্রু হবে না ফলস হবে? অবশ্যই ট্রু হবে। তখন আমাদের আর মাথায় কাজ করবে না যে পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক তো, স্পাইরোনোল্যাকটোন তো আমরা ওই বক্সে পাই নাই, তখন মনে হবে এটা ফলস দিয়ে দিই। দেখেন, এভাবে করেই ঘুরায় প্রশ্ন দেওয়া হয়। ট্রাইঅ্যামটেরিন একটা পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক। তো আমার যদি প্রশ্ন থাকে এমসিকিউ স্ট্যামে যে পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স ক্যান প্রেসিপিটেট ব্লাডার স্টোন, এটা ট্রু হবে। ওকে, আচ্ছা, গেল। পরে হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন হচ্ছে আপনার অক্সালেট স্টোন আছে, ইউরেট স্টোন আছে, ইউরিক অ্যাসিড স্টোন আছে, ওই রেনাল স্টোন গুলোর মতো। ওকে, ফিচার কি কি থাকে? ওই যে স্টোন থাকলে আপনার সেম হ্যামাটোরিয়া থাকবে, বার্নিং সেন্সেশন থাকবে, সুপ্রাপিউবিক পেইন থাকবে, তারপরে আপনার লোয়ার ইউরিনারি ট্র্যাক সিমটম ওগুলো থাকবে। ওকে, আচ্ছা, ইনভেস্টিগেশন ওই সেম, আপনি হচ্ছে সিটি করতে পারেন, প্লেন রেডিওগ্রাফ, এগুলোতে রেডিওগ্রাফ করলেই হবে।
তো ট্রিটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন অপশন আছে, যেমন সিস্টোলিথোটমি। হ্যাঁ, সিস্টোলিথোটমি, তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনি পারকিউটেনিয়াস সিস্টোলিথোটমি করা যায়, ওপেন আছে। হ্যাঁ, তাছাড়া এখন সবচাইতে ভালো যে অপশন, এন্ডোস্কোপিক্যালি ক্রাশ করে নিয়ে আসা, যেটা এটাই। আচ্ছা, জাস্ট ট্রিটমেন্ট অপশন গুলো একবার রিডিং দিলেই হবে। আপনার হচ্ছে ওই এটা করতে হবে, বারবার বলতেছি এই বক্সটা লাগবে। এটা হচ্ছে ইনফিনিটি স্টার বক্স, কজেস অফ ব্লাডার স্টোন। ওকে, আচ্ছা। না, ইউটিআই এর ক্ষেত্রে আর আলাদা কিছু বলবো না, ইউটিআই টা লাস্ট ক্লাসে আমরা বলেছি, এখানেও একই জিনিস লেখা, জাস্ট এখানে এই জিনিসটা বলবেন, এটা বলবেন, এটা এমসিকিউ এর জন্য লাগছে। কমপ্লিকেটেড ইউটিআই এর ক্ষেত্রে হোয়াট আর দ্য ফ্যাক্টরস, পেশেন্ট ফ্যাক্টর, ব্যাকটেরিয়াল ফ্যাক্টর আলাদা করে পড়তে হবে। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন বলেন তো দেখি, ইউটিআই এর ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজমের নাম কি? এটা করতে হবে, এটা সবাই বলেন, একসাথেই বলেন। মোস্ট কমন অর্গানিজম অফ ইউটিআই, এগুলো অনেকবার এসবিএ তে আসছে। সহজ না, মাইক্রো প্রশ্নগুলো এরকমই সহজ করা হয়। ওকে, ইউটিআই এর ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম কি? এনিওয়ান? ভেরি গুড, ইকোলাই। ঠিক না? ইকোলাই হচ্ছে ইউটিআই এর ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম। ওকে, এটা মনে রাখবেন। আচ্ছা, নো নো নো, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এই ভুল করাই যাবে না। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস কখনোই ইউটিআই এর মেইন অর্গানিজম না। ইউটিআই এর সবসময় মেইন অর্গানিজম বললে আমার অ্যান্সার হবে ইকোলাই। শুধুমাত্র, শুধু একটা স্পেসিফিক্যালি যদি উল্লেখ করে দেয়, মোস্ট কমন অর্গানিজম ফর সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেল, শুধু এই জিনিসটা যদি আমার থাকে প্রশ্নে, যে সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেলদের ক্ষেত্রে কমন অর্গানিজম কোনটা ইউটিআই এর, তখন প্রথমে অ্যান্সার হবে স্ট্যাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। ওকে, স্যাপ্রোফাইটিকাস। সেকেন্ড অর্গানিজম হবে ইকোলাই। এই জিনিসটা একটু মনে রাখেন। সব সময় আমার ইউটিআই এর ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম ইকোলাই। শুধু যদি আমাকে স্পেসিফিক্যালি বলে দেয় যে সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেলদের ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম ফর ইকোলাই কোনটা হবে, অ্যান্সার হবে স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। সেকেন্ড অ্যান্সার হবে ইকোলাই, এটা মনে রাখলেই হবে। Okay? Yeah. তো এখানে মাইক্রোর কিছু প্রশ্ন এটাই দেওয়া আছে যে কমনেস্ট অর্গানিজম ইকোলাই, স্যাপ্রো আছে, পরে এন্টারকক্কাস ফিকালিস আছে, প্রোটিয়াস আছে, ক্ল্যাপসিলা আছে। কমপ্লিকেটেড কারা করে? কমপ্লিকেটেড করে ইকোলাই, এন্টেরোকক্কাই, স্টেফোরিয়াস, সিউডোমোনাস। দেখেন, কমপ্লিকেটেড ইকোলাই ইউটিআই কিন্তু স্টেফাইলোকক্কাস অরিয়াস করে, কিন্তু আনকমপ্লিকেটেডে অরিয়াস আসার প্রশ্নই ওঠে না। ওকে, এটা মনে রাখবেন। আচ্ছা, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা অনেক আসে, সহজ জিনিসগুলো মাইক্রোতে অনেক দেওয়া হয়। আচ্ছা, এই বক্সটা একটু পড়বেন। এটা হলো কমন ক্রনিক ইনফ্লামেটরি ব্লাডার ডিজিজ, এগুলো পেপার 3 এর জন্য। হ্যাঁ, এগুলো যদি আপনি পড়েন, এই জায়গাগুলো সুন্দর করে যদি দাগায় পড়ে যান, পেপার 3টা আপনাদের কাছে অনেক ইজি মনে হবে, মনে হবে যে না, এগুলো পড়া জায়গা থেকে প্রশ্ন আসছে। কমন কিছু ক্রনিক ইনফ্লামেটরি ব্লাডার ডিজিজ, জাস্ট নামগুলো উঠলেই হবে, যে ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস, ক্রনিক ব্যাকটেরিয়াল ইউটিআই, রেডিয়েশন সিস্টাইটিস, ক্যাটামাইন সিস্টাইটিস, সাইক্লোস্পোমাইড সিস্টাইটিস, হ্যাঁ, বিসিটি সিস্টাইটিস, লুপাস সিস্টাইটিস, এগুলো হচ্ছে ক্রনিক কিছু ব্লাডারের ডিজিজের কজ। এটা পেপার 3 এর জন্য অবশ্যই পড়বেন, এমসিকিউর জন্য। ওকে, এখন চলে আসি ব্লাডার কার্সিনোমা। ব্লাডার কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর ইনফিনিটি। ব্লাডার কার্সিনোমা থেকে একদম আপনার যে সব পড়তে হবে এরকম কিছু না, যে পুরা ট্রিটমেন্ট কোন জায়গায় কি কাটতে হবে, কোন স্টেজিং, এগুলো করতে হবে, নো। এত ব্রিফলি লাগবে না, ছোট কিছু জায়গা লাগবে, কিন্তু ব্লাডার স্টোন, ব্লাডার কার্সিনোমা, এগুলো ইম্পর্টেন্ট।
রিস্ক ফ্যাক্টর ফর ব্লাডার কার্সিনোমা। ওকে, আচ্ছা, রিস্ক ফ্যাক্টর ফর ব্লাডার কার্সিনোমা ইনফিনিটি স্টার। কি কি রিস্ক ফ্যাক্টরের কারণে ব্লাডার কার্সিনোমা হয়? বিশেষ করে অকুপেশনাল এক্সপোজার, ট্যানার, রাবার, পেইন্ট এন্ড ডাই, যারা ডাই ফ্যাক্টরিতে কাজ করে তাদের কিন্তু ব্লাডার কার্সিনোমা হওয়ার চান্স অনেক বেশি। গ্যাস, টান, হেয়ার ড্রেসার, প্লাম্বার, পেইন্টার। কিভাবে আমি বলি, প্রশ্নটা করবে এই জিনিসগুলো কেন জানতে হবে? যেমন ধরেন আপনাকে একটা এসবিএ তে সিনারিও দিয়ে দিল যে একজন ডাই ফ্যাক্টরি ওয়ার্কার, উনার এখন সমস্যা কি, ডিজিউরিয়া, লোয়ার মানে ডিজিউরিয়া আছে, ওয়েট লস হচ্ছে, হেমাচুরিয়া আছে, ফ্রিকোয়েন্সি আর্জেন্সি ফিল করতেছে পেশেন্ট এখন এসে, ওয়েট লস আছে, এটা বলে দিল। তো প্রবাবল ডায়াগনোসিস কি? ওই একটা জিনিস দিয়েই মাথায় আপনি একটা ডিডি আনতে পারবেন যে ডাই ফ্যাক্টরি ওয়ার্কার বলছে, যারা পেইন্ট ফ্যাক্টরিতে কাজ করে, যে মানে রঙের ফ্যাক্টরি, ডাই ফ্যাক্টরি, এগুলিতে যারা কাজ করে, এদের ব্লাডার কার্সিনোমার রিস্ক অনেক বেশি থাকে। দেখেন, এই পয়েন্ট গুলো দেখেই আপনি সুন্দর মতো ডায়াগনোসিসটা মাথায় নিয়ে আসতে পারবেন। সো এগুলো পড়বেন। ওকে, আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন যে ব্লাডারে কি ধরনের কার্সিনোমা হয় হিস্টোলজিক্যালি? হিস্টোলজিক্যালি ব্লাডার কার্সিনোমাটা কি টাইপের? বলেন। এখান থেকে কিছু এসবিএ বলবো, তো এজন্য কোয়েশ্চেন করতেছি। কেউ একজন বলেন হিস্টোলজিক্যালি ব্লাডার কার্সিনোমাটা কি টাইপের? যে কোনো একজন বলেন। এটা আমরা কখন পারবো? আমরা যদি পুরো জেনিটো ইউরিনারি সিস্টেমের এক কথায় লাইনিং এপিথেলিয়ামটা মনে রাখতে পারি, তাহলে খুব ইজিলি আমরা এটা বলতে পারবো। এনিওয়ান? হিস্টোলজিক্যালি ব্লাডার কার্সিনোমা কি টাইপের? যে কেউ একজন অ্যান্সার। নো, এগুলো ভুল করা যাবে না, হ্যাঁ। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস না তো। ব্লাডারের ব্লাড ইয়ে কি, ওই যে লাইনিং এপিথেলিয়াম কি, এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কি টাইপের কার্সিনোমা হয় হিস্টোলজিক্যালি এটা মনে রাখা একদম সহজ। ওকে, ট্রানজিশনাল এপিথেলিয়াম। ব্লাডারের লাইনিং কি ট্রানজিশনাল এপিথেলিয়াম, সো হিস্টোলজিক্যালি সবচাইতে কমন যে কার্সিনোমা হয়, ভেরি গুড, এই যে একজন বলছেন ট্রানজিশনাল কার্সিনোমা, মোর দ্যান 90% হচ্ছে ট্রানজিশনাল কার্সিনোমা। ওকে, আচ্ছা, ট্রানজিশনাল সেল কার্সিনোমা। এখন আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে, এটা একটু বড় করি, হ্যাঁ। প্রশ্ন হলো, দেখেন, মোর দেন 90% মানে মেইনলি হয়ই ট্রানজিশনাল সেল কার্সিনোমা, কিন্তু প্রশ্ন হলো ব্লাডারে কি স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে? কেন হবে, কখন হবে? এগুলো একটু মনে রাখবেন। ব্লাডারে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, এগুলো বেসিক্যালি মেটাপ্লাসিয়া। ওকে, মেটাপ্লাসিয়া আমরা পড়ছি না, অ্যাডপটিভ চেঞ্জ গুলো, যে যখন যে কোনো একটা অর্গানের লাইনিং এপিথেলিয়াম চেঞ্জ হয়ে আরেক ধরনের লাইনিং এপিথেলিয়াম হয়ে যাবে, এটাকে আমরা বলি মেটাপ্লাস্টিক চেঞ্জ, ঠিক না? এটা থেকে পরবর্তী সময় ক্যান্সার হয়ে যায়। এরকম ব্লাডারে, ধরেন ব্লাডার স্টোন, অনেক দিন থেকে ব্লাডার স্টোন ক্রনিক্যালি থাকতে থাকতে ওই জায়গার এপিথেলিয়ামটা চেঞ্জ করে স্কোয়ামাস করে ফেলতে পারে। সো এখান থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। তাহলে স্টোন একটা কজ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, ব্লাডার কার্সিনোমা করে এমন একটা প্যারাসাইট আছে, নাম কি জানেন আপনারা? এটা তো কমনলি আসা একটা মাইক্রোবায়োলজির প্রশ্ন। হুইচ প্যারাসাইট ক্যান কজ ব্লাডার কার্সিনোমা? এটার নাম কি জানেন? ব্লাডার কার্সিনোমা করে কোন প্যারাসাইট? ভুল হলেও অ্যান্সার দিতে পারেন, কোনো সমস্যা নাই আসলে। এনিওয়ান? যে কোন প্যারাসাইট? হ্যাঁ, ভেরি গুড, সিস্টোসোমা হেমাটোবিয়াম, ঠিক না? সিস্টোসোমা, এই সিস্টোসোমা প্যারাসাইট যেটা, এটা কিন্তু
ব্লাডারের এপিথেলিয়ামটা চেঞ্জ করে মেটাপ্লাসিয়া করে ফেলে, ওই স্কোয়ামাস মেটাপ্লাসিয়া করে ফেলতে পারে। এখান থেকে কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। সো এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তাছাড়া 2% কেসেসে দেখা যায় এডিনোকার্সিনোমাও হয়। ওকে, আচ্ছা। সো হিস্টোলজিক্যাল টাইপ গুলো ইনফিনিটি স্টার। ওকে, আচ্ছা, ইয়েস, ভেরি গুড, যারা বলছেন ভেরি গুড। সিস্টোসোমাকে আরেকটা নামে ডাকা হয়, সিস্টোসোমা কিন্তু রেসপন্সিবল ফর মেল মেনস্ট্রুয়েশন, এভাবেও বলা হয়, এটা রেসপন্সিবল ফর মেল মেনস্ট্রুয়েশন। মেয়েদের ক্ষেত্রে হেমাটোরিয়া করে, তো এই জন্য এটাকে এই নামে ডাকা হয়। যে হুইচ প্যারাসাইট, এই প্রশ্নটাও কিন্তু আসছে একবার, হুইচ প্যারাসাইট ইজ রেসপন্সিবল ফর মেল মেনস্ট্রুয়েশন? সিস্টোসোমা হেমাটোবিয়াম। ওকে, সো দেখেন এক পড়ায় আমরা অনেক কিছু এসপিএ জেনে ফেললাম, ঠিক না? আচ্ছা, গেল। তারপরে চলে আসি ব্লাডার কার্সিনোমার এই জায়গাটা একটু পড়লেন। হ্যাঁ, এখানে ওভারঅল সব বলা আছে, তো ট্রিটমেন্ট ক্যাটাগরি যদি কেউ পড়তে চান এখান থেকে একটু শর্টকাটে দেখে নেবেন। যেমন কমনেস্ট প্রেজেন্টিং সিমটম হ্যামাটোরিয়া, খুব ইম্পর্টেন্ট। স্মোকিং, অকুপেশনাল এক্সপোজার, এগুলো মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর। ব্লাডার কার্সিনোমা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে নন মাসেল ইনভেসিভ, একটা হতে পারে মাসেল ইনভেসিভ। মানে কিছু হচ্ছে মাসেলকে ইনভেট করবে না, মাংসপেশি ধরবে না, মাসেল ধরবে না, কিছু আছে মাসেলকেও ধরে ফেলবে, এরকম। তো নন মাসেল ইনভেসিভ যেগুলো, এগুলোর ক্ষেত্রে টার্প করলেই হয়। সাথে হচ্ছে আপনি মাইটোমাইসিন সি অথবা বিসিজি, এটা রিস্ক ইয়ে করে। আর মাসেল ইনভেসিভ যেগুলো, এগুলোতে হচ্ছে আগে নিওঅ্যাডজুভেন্ট কেমো দিয়ে রেডিকাল সিস্টেকটমি করতে হবে। আর পাশাপাশি তো অবশ্যই ইউরিনারি ডাইভারশন, যেটা দরকার পড়ে রুগীর ইয়ে স্টেট বুঝে ওইটা সার্জন করে দিবেন। ডাইভারশন মানে হচ্ছে ইউরিনটা যেই পথে আসে আমাদের নর্মাল অ্যানাটমি অনুযায়ী যে দিক দিয়ে বের হয়, ওই দিক দিয়ে বের না করে তাকে হচ্ছে অন্য আরেকটা পথ করে দেওয়া ডাইভারশনের জন্য। ওকে, আচ্ছা, গেল। আর কিছু লাগবে না এখান থেকে, ইউরিনারি ব্লাডার শেষ। এখন আমরা চলে আসি ইউরেথ্রা এন্ড পেনিস, এখান থেকে অল্প কিছু জিনিসপত্র পড়বো। আচ্ছা, এখানে কিছু কথা বলা আছে, এটা পেপার 1 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেপার 1 এর জন্য ইউরেথ্রা, মেল ইউরেথ্রার অ্যানাটমি থেকে প্রশ্ন আসবেই আসবে। ইনফিনিটি স্টার একটা হলেও পাবেন। এখানে ছবিটা দেখাই, এই ছবিটা একটু দেখেন। এখানের মধ্যে দেখেন, আমরা জানি মেল ইউরেথ্রাটার বেসিক্যালি প্রশ্ন অ্যানাটমি ওয়াইজ হচ্ছে মেল ইউরেথ্রাটাই আসে, কারণ এটার 4টা পার্ট। ফিমেলের ক্ষেত্রে এত গ্যাঞ্জাম থাকে না, ছোটখাটো ইউরেথ্রা 4 সেন্টিমিটারের, সো এটার ওইরকম আলাদা কোনো পার্টও থাকে না, এটা নিয়ে এত মাতামাতিও নেই, মানে কথাবার্তা কম। কিন্তু আমাদের পরীক্ষার জন্য বেশি করে পড়তে হয় মেল ইউরেথ্রা। মেল ইউরেথ্রার পার্ট হচ্ছে 4: প্রিপ্রোস্টেটিক, প্রোস্টেটিক, মেমব্রেনাস, স্পঞ্জি। ওকে, আচ্ছা। প্রিপ্রোস্টেটিক পার্ট যেটা প্রোস্টেটের আগের পোর্শনটা, ওকে, প্রোস্টেটের একটু অল্প আগে যে জায়গা, অল্প জায়গা, এটা হচ্ছে প্রিপ্রোস্টেটিক পার্ট। তারপর পুরো প্রোস্টেটের ভেতর দিয়ে যে পার্টটা থাকে সেটা হচ্ছে প্রোস্টেটিক পার্ট। ওকে, আচ্ছা। তারপরে দেখেন এর পরের যে জায়গাটা থাকে, ছোট একটা জায়গা, এটা হচ্ছে এই যে এটা মেমব্রেনাস। তো এই মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রাতেই হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রা স্ফিংটার থাকে। এগুলো এসবিএ পারার সহজ উপায়, রচনামূলক জিনিসপত্র পড়ে না, ছবি দেখে। এই ছবিটা দেখে সব অ্যান্সার করা যাবে। দেখেন, প্রোস্টেটের ভেতর দিয়ে যাচ্ছে প্রোস্টেটিক পার্ট, মেমব্রেনাস ইউরেথ্রা, এখানে কত জিনিসপত্র আছে এই ছবিটা দেখলে পারবো আমরা। যেমন এখানে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার আছে, এটা ভলেন্টারি স্কেলেটাল মাসেল যেহেতু। পাশাপাশি কি আছে, ডিপ পেরিনিয়াল পাউচ আছে, এখানে একটা পেরিনিয়াল মেমব্রেন আছে। ওকে, ওকে, গেল। তারপরে যেই পার্ট পুরাটা লম্বা পার্ট, সেটা হচ্ছে স্পঞ্জি পার্ট অফ দ্য ইউরেথ্রা, যেটা মাসেলের ভেতরে থাকে, ক্যাভার্নোসা মাসেল যেটা, ওইটার মধ্যে, মানে কর্পাস স্পঞ্জিওসাস মাসেল যেটা, এটার ভেতরে এই যে লম্বা পার্টটা হচ্ছে স্পঞ্জি ইউরেথ্রা। এখন আমি কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি বলি এখান থেকে। যদি আপনাদের কাছে জানতে চাওয়া হয় যে ক্যাথেটার, একটা পেশেন্টের, মেল পেশেন্টের ক্যাথেটার করতে গেলে সবার আগে রেজিস্ট্যান্স ফিল করবে কোন জায়গাটাতে, অথবা সবচাইতে ন্যারোয়েস্ট পার্ট কোন জায়গাটা, অ্যান্সার কি হবে?
অ্যান্সার কি হবে জানেন কি কেউ? সবচাইতে ন্যারোয়েস্ট পার্ট ইউরেথ্রার কোনটা? অথবা প্রশ্নটা অন্যভাবে এভাবেও করে যে ক্যাথেটারাইজেশন করতে গেলে কোন পার্টটাতে সবার আগে রেজিস্ট্যান্স ফিল হবে? এনিওয়ান বলতে পারবেন কি কেউ? এটা মনে রাখবেন, মেমব্রেনাস ইউরেথ্রা। ওকে, এটা হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট। ক্যাথেটারাইজেশন করতে গেলে সবার আগে রেজিস্ট্যান্সটা এখানে ফিল হয়। ভেরি গুড। এই যে, আর যদি জানতে চায় সবচাইতে লংগেস্ট পার্ট কোনটা ইউরেথ্রার, এই যে লংগেস্ট পার্টটা হচ্ছে এই যে দেখাই যাচ্ছে সবচাইতে লম্বা স্পঞ্জি পার্ট। স্পঞ্জি পার্ট অথবা পিনাইল পার্ট যেটাই বলে, এটা হচ্ছে সবচাইতে লম্বা। ওকে, আচ্ছা। তো প্রশ্নগুলো এভাবে হয়। এই যে কথাবার্তা গুলো বললাম এগুলো সবই এখানের মধ্যে বলা। এখানে আরেকটা জিনিস এক্সট্রা দেওয়া আছে, সেটা হচ্ছে ইনারভেশনটা। হ্যাঁ, ইনারভেশনটা ওই যে এক্সটার্নাল ইউরেথ্রাস স্ফিংক্টার, ওইটার ইনারভেশন পুডেন্টাল নার্ভ দিয়ে হবে। পুডেন্টাল নার্ভ আমরা জানি ওই যে সিং সেক্টর 2, 3, 4। ওকে, পুডেন্টাল নার্ভ দিয়ে হয়, এটা একটু মনে রাখলেই হবে। আচ্ছা, তারপরে আমরা একটু সিস্টেমিক প্যাথোলজিতে ঢুকি। যেমন এখান থেকে একটু পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভটা পড়তে হবে। এটা কিছু না, এটা হচ্ছে একটা মেমব্রেন থাকে। ওকে, এটা কোন জায়গায় থাকে আমি দেখাই। ছবি দিয়ে নিলাম। আচ্ছা, এই যে দেখেন, এটাকে যদি আমি আর একটু বড় করে আঁকি, সাইডে প্রোস্টেট, এরকম বড় হচ্ছে গিয়ে প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা। এই যে প্রোস্টেটের মাঝখানে আছে, তো এখানের মধ্যে একটা বড় ক্রেস্ট থাকে। ক্রেস্ট থাকে উঁচা জায়গা, সালকাসের মতো। এটাকে আমরা ভেরুমন্টেনাম। ভেরুমন্টেনাম, এই ভেরুমন্টেনামের ডিস্টালি একটা মেমব্রেন থাকে। এটার কারণে হয় কি, ইউরেথ্রাল অবস্ট্রাকশন ক্রিয়েট হয়। এটাই হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ বলি আমরা। মেমব্রেনাস ভালভ থাকে একটা, এবং এগুলো কনজেনিটাল। ওকে, এগুলো জানতে হবে এখান থেকে যে 8,000 জনে একজনের হয়। এরকম টাইপের কিছু ইনফরমেশন এমসিকিউ স্টেমে দেওয়া থাকে, সব জায়গায় না। যেমন আপনি পেডিয়াট্রিক্স পড়লে পেডি চ্যাপ্টার গুলোতে একটা দুইটা জায়গায় এরকম ইনসিডেন্স পড়তে হয়, ঠিক তেমনি এই পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভের এরকম ইনসিডেন্স পড়তে হবে। ওকে, আচ্ছা, গেল। তারপর এখান থেকে কি লাগবে? এখান থেকে লাগবে ডায়াগনোসিসটা কিভাবে করা হয়। এই যে ডিসেন্ডেড ব্লাডার, ডাইলেটেড স্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা, হাইড্রোইউরেটেরোনেফ্রোসিস। ইউরেটারও বড় হয়ে যাবে, কিডনিও বড় হয়ে যাবে। কি করব? জাস্ট ওয়াইডিং সিস্টো ইউরেথ্রোগ্রাম করব। ওকে, আচ্ছা। ট্রিটমেন্টটা কি? ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে এন্ডোস্কোপিক অ্যাবলেশন অফ দ্য ভালভ। এই প্রতিটা জিনিস দিয়ে একটা এমসিকিউ বানানো সম্ভব, এবং পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ যেটা, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য বেশি দর। ওকে, আচ্ছা। এই যে এটা পড়বেন, এই এত কথা এখানে সুন্দর করে এক জিস্ট বলা আছে, এটা পড়বেন। গেল। তারপরে চলে আসি হাইপোস্পেডিয়াস অ্যান্ড এপিস্পেডিয়াস। একদম সহজে যদি আমরা বলি যে নর্মালি টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিসে ওপেনিংটা থাকে, ঠিক না? এখন হলো যে যখন এটা থেকে ওপেনিংটা মানে উপরে অথবা নিচে মানে একটোপিক এরিয়াতে থাকে, ওগুলোকে আমরা বলি হাইপোস্পেডিয়াস বা এপিস্পেডিয়াস। তো ইউরেথ্রাল ওপেনিং এটা হচ্ছে যে আপনার নিচে থাকলে মানে ভেন্ট্রাল এরিয়াতে থাকলে এটাকে হাইপোস্পেডিয়াস বলি, আর ডর্সাল এরিয়াতে থাকলে ওপেনিংটা আমরা বলি এপিস্পেডিয়াস। তো সার্জিক্যালি একটু হাইপোস্পেডিয়াসটা ইলাবোরেটলি পড়তে হয়। যেমন এটা 300 জনে একজনের হয় হাইপোস্পেডিয়াস। এটা মোস্ট কমন কনজেনিটাল অ্যাবনর্মালিটি অফ দ্য ইউরেথ্রা। এটা 4টা ভ্যারাইটি আছে। ছবি দেখলে ভ্যারাইটি গুলো খুব ইজিলি বোঝা যাবে। যেমন দেখেন যে আপনার গ্ল্যান্স পেনিসের ঠিক নিচে এই জায়গাটাতে হলে এটা গ্র্যানুলার, সালকাসে থাকলে এটা করোনাল। তারপরে হচ্ছে পেনোস্ক্রুটাল এরিয়া, পেনিস অথবা স্ক্রুটাল রিজিয়ন, এই দুটোর দেখেন এখানে আমি একটু দেখাই যে এই হচ্ছে পেনিস আর এটা হচ্ছে স্ক্রুটাম, এটা হলো পেনিস্ক্রুটাল জাংশন। এই জায়গাটাতে থাকলে পেনিস্ক্রুটাল এটা। ওকে, আর হচ্ছে আপনার পেরিনিয়াল এরিয়াতে থাকলে এটা পেরিনিয়াল ভ্যারাইটি। এই 4টা ভ্যারাইটি আমরা একটু পড়ব। এর মধ্যে কিছু জিনিস জানবেন। পেরিনিয়াল হাইপোস্টেডিয়াস রেয়ার, তবে এটা সিভিয়ার ভ্যারাইটি। সো এই 4টার মধ্যে যদি জানতে চায় সিভিয়ার কোনটা, পেরিনিয়াল ভ্যারাইটি। ওকে, আচ্ছা, গেল। তারপরে
তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে, এখন আপনারা আমাকে বলেন তো দেখি, হাইপোস্পেডিয়াস বলেন এপিস্পেডিয়াস বলেন, সার্কামসিশন কি করা যাবে কি করা যাবে না? সার্কামসিশন কি করবেন? করবেন কি করবেন না সার্কামসিশন? সার্কামসিশন করবেন? নো, সার্কামসিশন কন্ট্রা ইন্ডিকেটেড। এপিসপেডিয়াস হাইপোস্পেডিয়াস এগুলোতে কন্ট্রা ইন্ডিকেটেড। কারণ সার্কামসিশনের ক্ষেত্রে আপনি যেই প্রিপিউসিয়াল স্কিনটা ফেলে দিবেন, এটা আবার এপিসপেডিয়াস হাইপোস্পেডিয়াস এগুলোতে রিকনস্ট্রাকশনের জন্য দরকার। সো সার্কামসিশন করে এই প্রিপিউসিয়াল স্কিনটা ফেলে দেওয়া যাবে না। সার্কামসিশন কন্ট্রা ইন্ডিকেটেড, কন্ট্রা ইন্ডিকেটেড। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে এপিসপেডিয়াস, এটা একটু এটা রেয়ার, এটা হলো ওই ডরসামে ওপেনিং হলে, এটা এটা মনে রাখলেই হবে। হাইপোস্পেডিয়াসটা ভালো করে পড়বেন, ওকে? মাস্ট মনে রাখতে হবে, মাস্ট মনে রাখতে হবে, এগুলো ভুল করলে হবে না। সার্কামসিশন কন্ট্রা ইন্ডিকেটেড হাইপোস্পেডিয়াস এপিসপেডিয়াস এর ক্ষেত্রে করা যাবে না, ওকে? আচ্ছা, ইনফিনিটি স্টার টপিক। আমি যদি বলি আজকের ক্লাসের দুইটা দুইটা চ্যাপ্টার থেকে একটা জায়গা বলেন যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে, মিস হবে না, এই জায়গা ইনফিনিটি স্টার। পেপার 1 এর জন্য, পেপার 3 এর জন্য ইনফিনিটি স্টার। যে একটা সাইক্লিক্যাল ইনজুরি হলে, ধুপ করে ম্যানহোলে পড়ে গেলে, জিম করতে গিয়ে জিমন্যাস্টিক কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে পেরিনিয়াল রিজিয়নে ইনজুরি হলে, একটা বড় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে ইউরেথ্রার কোন অংশটা ইনজোর্ড হবে, কি করতে হবে, কি ফিচার থাকবে, যেমন আমার সিস্টেমিক প্যাথোলজির জন্য দরকার, আমার ক্লিনিক্যাল অ্যানাটমির জন্য দরকার, আসবেই, হয় পেপার 1-এ না হয় পেপার 3-তে, এটা আসবে, এটা মিস যাবে না এগুলো। যেমন দেখেন বালবার পোর্শন, ইউরেথ্রার বালবার পোর্শন হচ্ছে, ধরেন ফল স্ট্রাইড ইনজুরি মানে পড়ে গেলে, ওই পেরিনিয়াল রিজিয়নে বড় করে ধাক্কা পেয়ে পড়ে গেলে, এই টাইপের ইনজুরি গুলোতে বিশেষ করে বারবার ইউরেথ্রাটা ইনজর্ড হয়। যেমন গাছ থেকে পড়ে গেলে, সাইকেলের মাধ্যমে ইনজুরি হলে, স্কেটিং স্কেটিং বরফের মধ্যে যে স্কেটিং করি এগুলো, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, এগুলোতে বেসিক্যালি কি হয়, বালবার ইউরেথ্রাল ইনজুরি হয়। এটা মনে রাখতে হবে। যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আপনি বলে ফেলেন যে বালবার ইউরেথ্রা ইনজুরি হবে, এগুলো ভুল, এগুলো মেজর ভুল, এগুলো ভুল করা যাবে না, ওকে? নর্মালি ইউরেথ্রাল ট্রমাগুলোর ক্ষেত্রে কিরকম ফিচার থাকে? ইউরেথ্রাল ট্রমাগুলোর ক্ষেত্রে ফিচার থাকে কি, ওই সেম আপনার পেরিনিয়াল রিজিয়নটা একদম ব্রুইশড হয়ে যায়, হ্যাঁ, ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা থাকে, হেমাচুরিয়া হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, এরকম একটা ট্রায়াড থাকে, ওকে? এবং অবশ্যই অবশ্যই প্রস্রাব আটকায় যাবে, রিটেনশন হবে, ওকে? আচ্ছা, সো এটা মনে রাখেন একটু, এইচ, এইচ আর হেমাটোমা হবে, ফুলে যাবে ওই জায়গাটা, তারপর হেমচুরিয়া হবে, রিটেনশন হবে, হ্যাঁ? আচ্ছা, গেল। এখন আপনারা আমাকে বলেন তো দেখি, এরকম ইউরেথ্রাল ইনজুরি হলে রিটেনশন তো হইলো, মানে ইউরিন হচ্ছে না, আপনি কি ক্যাথেটার করে দিবেন? ক্যাথেটার কি করব আমরা এরকম ইউরেথ্রাল ইনজুরির ক্ষেত্রে? ক্যাথেটার করে দিবেন এরকম রিটেনশনের পেশেন্ট পেলে? নো, হ্যাঁ, আমরা হচ্ছে ইউরেথ্রাল ট্রমার কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা ক্যাথেটার করব না, ক্যাথেটার করব না আমরা, ক্যাথেটার করব না, এগুলো মেজর মিস্টেক, এগুলো প্র্যাকটিক্যাল লাইফেও এগুলো ভুল করা যাবে না, ওকে? এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে, ইউরেথ্রাল ট্রমার পেশেন্টের ক্ষেত্রে ক্যাথেটারাইজেশন করাটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেটেড, আরো রাপচার বাড়ায় দিবেন আপনি, ওকে? সো কি করব আমরা, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করব, করে আমরা সাপোর্ট দিব, দেওয়ার পরে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর, বলা হয় 3 মাস, 3 মাস পরে ইউরেথ্রোপ্লাস্টি, ওকে? আচ্ছা, এটা একটা কথা গেল। আর দেখেন এখানে খুব সুন্দর করে লেখা আছে যে মোস্ট কমনলি রোড
ট্রাফিক অ্যাক্সিডেন্টে পরে, পেলভিক ফ্র্যাকচার হলে, এগুলোতে হচ্ছে আপনার ওই মেমব্রেনাস পার্টটা ইনজর্ড হবে। ওকে, বাল্বোমেমব্রেনাস জাংশন মানে মেমব্রেনাস ইউরেথ্রাটা ইনজর্ড হবে, এটা মনে রাখবেন। আচ্ছা, কি কি ধরনের কমপ্লিকেশন হতে পারে পেলভিক ফ্র্যাকচার হলে? এরকম পেলভিক ফ্র্যাকচারের পরে ইউরেথ্রা ইনজুরি হলে মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, মোস্ট কমন, এটা একটা এসবি। ওকে, এটা মনে রাখেন যে এরকম ধরেন পেলভিক ফ্র্যাকচার হলো, পেলভিক ফ্র্যাকচার হলে তো মেমব্রেনাস ইউরেথ্রাটা ইনজর্ড হবে। তো এক্ষেত্রে পরবর্তী সময় খুব কমনলি একটা কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, এটার নাম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। তাছাড়া আর কি হতে পারে? ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, যদি ওটা রেয়ার। অর্থোপেডিক ইনজুরি হতে পারে, এটা আলাদা। ওকে, সো এগুলো করতে হবে, ইনফিনিটি স্টার জায়গাটা পড়তে হবে। ওকে, ইউরেথ্রাল স্ট্রাকচার, এখান থেকে তেমন কিছু লাগবে না, কজগুলো একবার রিডিং দিবেন, কজগুলো একবার রিডিং দিবেন। গেল ফিমেল ইউরেথ্রার ক্ষেত্রে এখান থেকে অ্যাবনর্মালিটি গুলো পড়লেন, হ্যাঁ, অ্যাবনর্মালিটি জাস্ট নাম পড়লেই হবে, আর কিছু লাগবে না। পেনিসের অ্যানাটমি থেকে আসলে তেমন একটা প্রশ্ন আসে না, এখান থেকে একটা জিনিস জাস্ট পড়বেন, ফাইমোসিস প্যারাফাইমোসিস। হ্যাঁ, এই জায়গাগুলো একবার রিডিং দিয়ে, ফাইমোসিস প্যারাফাইমোসিস জিনিসটার একটু ডিফারেন্স আমি বুঝাই বলি। সেটা হলো কি, যে ফাইমোসিস প্যারাফাইমোসিস থেকে আপনাকে ওই যে ক্লিনিক্যাল সিনারিও দিয়ে ডায়াগনোসিস জানতে চাইতে পারে, হ্যাঁ, ডায়াগনোসিস জানতে চাইতে পারে। ফাইমোসিস জিনিসটা কি আমি বলি, সেটা হচ্ছে যে নর্মালি কি হবে, আপনার টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিসে ওপেনিংটা থাকে ইউরেথ্রাল, সো মিকচুরেশনের সময় কি হবে, প্রিপিউসিয়াল স্কিনটা অটোমেটিক রিট্রাক্ট হয়, তখন হচ্ছে ইউরিনেশন করা হয়। ফাইমোসিসের ক্ষেত্রে ওই প্রিপিউসিয়াল স্কিন যেটা ফোর স্কিন, ওইটা হচ্ছে রিট্রাক্ট হয় না, ওটা পেছনের দিকে যায় না, ওটা রিট্রাক্ট হয় না। সো দেখা যায় যে মিকচুরেশন করার সময় বাচ্চারা কান্নাকাটি করে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, ওই জায়গায় টিপ অফ দ্য গ্ল্যান্স পেনিসের ওই জায়গায় জ্বালা পোড়া করে। সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মারা কমপ্লেন করে যে আমার বাচ্চা তো হচ্ছে প্রস্রাব করতে গেলে প্রস্রাবের ওই জায়গাটা বেলুনের মতো ফুলে যায়, বেলুনিং হয়ে যায় এটা। ওকে, এটা হচ্ছে ফাইমোসিস, যে স্কিন রিট্রাক্ট হবে না, পেছনের দিকে যাবে না। আর প্যারাফাইমোসিসে হয় কি, স্কিনটা রিট্রাক্ট হয়ে পেছনে যায় বাট আটকায় যায়, ওইটা আর সামনে ফেরত আসে না, মিকচুরেশনের পরে ওইটা আবার জায়গায় চলে আসার কথা না, ওইটা আর সামনে ফেরত আসে না। সো প্যারাফাইমোসিসের ক্ষেত্রে কি হয়, এরকম পেছনের দিকে গিয়ে সে এই চারিদিকে একটা সার্কেল ক্রিয়েট করে ফেলে, রিং এর মতো আটকায় ফেলে। সো ওই জায়গার ভেনাস ড্রেনেজ, লিমফেটিক ড্রেনেজ সব আটকায় যায়, তখন পুরাটা পেনিসের ওই জায়গাটা ইডেমাটাস হয়ে যায়। ওকে, এই দুইটা জিনিস একটু মনে রাখবেন, যে ফাইমোসিসে হচ্ছে ফোরস্কিন রিট্রাক্টই হবে না, পেছনে যাবে না। আর প্যারাফাইমোসিসে হচ্ছে এটা রিট্রাক্ট হয় বাট এটা আর জায়গায় আসে না, সো চারিদিকে অবস্ট্রাকশন করে ফেলে। ওকে, এই দুইটা জিনিস একটু বুঝবেন। ফাইমোসিস প্যারাফাইমোসিস এগুলো হচ্ছে সার্কামসিশনের পিওর ইন্ডিকেশন। ওকে, মানে মেডিকেল ইন্ডিকেশন আর কি, আর কিছু লাগবে না এখান থেকে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস একটু পড়েন, সেটা হচ্ছে ওই পেপার 3 এর জন্য পেরোনিস ডিজিজ কি কি থাকে, জাস্ট 3টা জিনিস পড়লেই হবে। পিনাইল ডিফর্মিটি থাকে, পালপেবল পিনাইল প্লাক থাকবে, পিনাইল ডিফর্মিটি পেনিসের ডিফর্মিটি থাকবে, পালপেবল প্লাক থাকবে, ইরেকটাইল ডিসফাংশন থাকবে, ইরেকশনের সময় পেইন থাকবে। জাস্ট এই জিনিসপত্রগুলো, ভেতরের কিচ্ছু পড়তে হবে না। শুধুমাত্র আমার এরকম যদি কোনো এসবি স্ট্যাম দেওয়া হয় এবং জানতে চাই ডিজিজটার নাম কি, যে বললো পিনাইল ডিফর্মিটি আছে, পেনিসের মধ্যে প্লাক আছে পালপেবল, ইরেকশনের সময় পেইন হয়, ইরেকটাইল ডিসফাংশন আছে, এটাকে কি বলে? এটা হচ্ছে পেরোনিস ডিজিজ। ওকে, এরকম একটা দুইটা ডিজিজ দিয়ে দেয়, হ্যাঁ, পেপার 3 তে। তো জাস্ট এটা হচ্ছে এসবি এর জন্য পড়বেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে ফর্নিয়ার্স গ্যাংগ্রিন, এটা মাইক্রোবায়োলজির চ্যাপ্টার গুলো পড়ানোর সময় আরো ভালো করে ওই অ্যানারোবিক ইনফেকশন গুলো ওগুলো পড়ানো হবে। ফর্নিয়ার্স গ্যাংগ্রিনটা হচ্ছে, এটাকে বলা হয় শেমফুল এক্সপোজার অফ দ্য টেস্টিস, মানে
ফরনিয়ার্স গ্যাংগ্রিনটা হচ্ছে স্ক্রুটাম পুরোটা গ্যাংগ্রিনাস হয়ে যায়। ধরেন কোনো ওয়ার্ডে যদি, ওই যে আমাদের স্যারেরা পড়ানোর সময় বলতেন এটা, যে একটা ওয়ার্ডে যদি ফরনিয়ার্স গ্যাংগ্রিনের পেশেন্ট থাকে, ওয়ার্ডে ঢোকার আগে থেকেই বোঝা যায় যে না, এই ওয়ার্ডে একটা ফরনিয়ার্স গ্যাংগ্রিনের পেশেন্ট আছে, মানে এত ব্যাড স্মেল। হ্যাঁ, ফরনিয়ার্স গ্যাংগ্রিনটা হচ্ছে বেসিক্যালি প্রোগ্রেসিভ ইনফেকশন জেনিটালিয়া এন্ড দ্য পেনিয়াম। ওকে, এটা মিক্সড একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে হয়। কি কি এগুলো পড়তে হবে মাইক্রোর জন্য: ইকোলাই, ব্যাকটেরয়েড, স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। ওকে, এটা। আচ্ছা, তো এটার আরেকটা নাম আছে, যে এটাকে প্রশ্নটা এভাবে আসে। যদি বলা হয় যে নেক্রোটাইজিং ইনফেকশন অফ দ্য স্ক্রুটাম, এটার নাম কি? মনে রাখবেন ফরনিয়ার্স গ্যাংগ্রিন। এখানের একটা ফিচার হচ্ছে পুরোটা টেস্টিস দেখা যায়, মানে স্ক্রুটাল রিজিয়নটা পুরোটাই নেক্রোস্ট হয়ে গ্যাংগ্রিনাস হয়ে একদম এক্সপোজড হয়ে যায়, টেস্টিস গুলো বাইরে থেকে দেখা যায়, শেমফুল এক্সপোজার অফ দ্য টেস্টিস। ওকে, সো এই জায়গাটা একটু পড়বেন। এখান থেকে কিছু জিনিস আমি বলি, যেমন ইউরেথ্রাইটিস। হ্যাঁ, এটা স্পেসিফিক নন স্পেসিফিক। যেমন স্পেসিফিক বলতে আমরা বুঝি নাইজেরিয়া গনোরি দিয়ে যেটা হয়, গণকক্কালি ইউরেথ্রাইটিস। আর নন স্পেসিফিক এর অর্গানিজম গুলো একটু পড়তে হবে: ক্লামাইডিয়া ট্রাকোমাটিস, ইউরিয়া প্লাজমা ইউরিয়া লাইটিকাম, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, মাইকোপ্লাজমা জেনিটালিয়াম। এগুলো পড়তে হবে, এগুলো মাইক্রোর জন্য দরকার। ওকে, তাহলে ইউরেথ্রাইটিস দুই ধরনের, একটা স্পেসিফিক, একটা নন স্পেসিফিক। স্পেসিফিক বলতে আমরা বুঝি যেটা নাইজেরিয়া গনোরিয়া দিয়ে হয়, গনোরি মানে গণকক্কাল ইউরেথ্রাইটিস। আরেকটা হচ্ছে নন স্পেসিফিক, ওইটার অর্গানিজম গুলো আমাদেরকে জানতে হবে। গেল রেইটার্স ডিজিজ। হ্যাঁ, রেইটার্স ডিজিজ, এখানে একটা ট্রায়াড থাকে। রেইটার্স এর এই ট্রায়াডটা মনে রাখবেন: রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস থাকবে, কনজাংটিভাইটিস থাকবে, সাথে ইউরেথ্রাইটিস থাকবে। এই তিনটা জিনিস মিলে হয় রেইটার্স ডিজিজ। কি কি অর্গানিজম রেসপন্সিবল এটা পড়তে হবে: সালমোনেলা, শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার। ওকে, আচ্ছা। জেনিটাল আলসার, জেনিটাল আলসার গুলোর মধ্যে জাস্ট এটা একটু মনে রাখবেন যে এগুলো মাইক্রোর জন্য দরকার। হ্যাঁ, ছোট ছোট জিনিস। জেনিটাল হার্পিস, এটার জন্য রেসপন্সিবল কে? যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, এটার জন্য এটা রেসপন্সিবল। তারপরে দেখেন সিফিলিস, সিফিলিস, সিফিলিসের জেনিটাল আলসার হয়। অর্গানিজমের নাম কি? ট্রিপোনামা পেলিটাম। ওকে, তারপরে দেখেন লিম্ফোগ্রানুলোমা ভ্যারিডিয়াম, এটার জন্য অর্গানিজম রেসপন্সিবল ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস। জাস্ট যেগুলো দাগায় দিচ্ছি এগুলো পড়বেন। লিম্ফোগ্রানুলোমা ইঙ্গুইনেলি, এটার জন্য রেসপন্সিবল অর্গানিজম ক্যাপসিলাম গ্রানুলোম্যাটিস। দেখেন, এই জায়গাগুলো থেকেই প্রশ্ন হয় মাইক্রোতে, ছোট ছোট জায়গা। ওকে, শ্যাংক্রয়েড। ওকে, শ্যাংক্রয়েড, শ্যাংক্রয়েড হয় মুখলাস দিয়ে। এই দুইটা জিনিস বানান খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে শ্যাঙ্কার, একটা হচ্ছে শ্যাংক্রয়েড। দুইটাতেই জেনিটাল আলসার থাকবে। এটা হয় ট্রিপোনেমা পেলিডাম দিয়ে, এটা পেইনলেস। আর শ্যাংক্রয়েড যেটা, এটা পেইনফুল জেনিটাল আলসার, এটা হয় হিমোফিলাস ডুক্রি দিয়ে। ওকে, আরেকটা থাকে কন্ডাইলোমা একুমেনিটা। হ্যাঁ, আরেক নাম হচ্ছে জেনিটাল ওয়ার্ট, এটার রেসপন্সিবল অর্গানিজম হচ্ছে হার্পিস, সরি, ওই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি যেটা। কি কি সাবটাইপ দিয়ে হয়? 6, 11, 6, 11, এটা মনে রাখতে হবে। কন্ডাইলোমা একুমিনিটা জেনিটাল ওয়ার্ট, এটা 6 আর 11 নাম্বার সাবটাইপ দিয়ে হয়। ওই যে এইচপিভির এই দুইটা সাবটাইপ দিয়ে জেনিটাল ওয়ার্ট হয়। আর হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা যেটা, এটার জন্যও তো রেসপন্সিবল এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটার কোন কোন টাইপ দিয়ে হয় জানেন? কার্সিনোমাটা কোন কোন টাইপ করে? আমরা ভ্যাকসিন দিই যেটার এগেইনস্টে, এটা হচ্ছে 16 আর 18, 16 আর 18 এই দুইটা টাইপ থাকে। ওকে, এই দুইটা টাইপ দিয়ে কার্সিনোমা হয়। ওকে, গেল। তাহলে আজকের এই দুটোই ছিল বেসিক্যালি। হ্যাঁ, ভেরি গুড, এই যে 16, 18 আপনারা পারেন এগুলো সব।
সো আজকে বেসিক্যালি এই দুটো চ্যাপ্টার থেকে এগুলোই ছিল। আপনারা যদি এগুলো ভালো করে পড়ে নেন, আপনার এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা হয়ে যাবে। এরপরে আপনি জানার জন্য পড়েন, কোনো সমস্যা নাই। জানার জন্য পড়তে চাইলে সবসময় এনকারেজ করবে সবাই, কিন্তু হলো এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনাটা একটু ডিফারেন্ট। আপনাকে পরীক্ষায় যেগুলো আসে ওগুলোতে আগে একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আজকে এতটুকুই। এখন কেউ কি কিছু জানতে চান? বলতে পারেন। বোঝা গেছে আজকে পুরাটা ক্লাসে কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে কিনা, কিংবা পুরাটা ক্লাস মানে বুঝতে পেরেছেন, আপনারা দাগাতে পেরেছেন কিনা? ওকে, আচ্ছা তাহলে আহ বোঝা গেছে সব। আচ্ছা, ওকে তাহলে আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আর আপনাদেরকে গ্রুপে এটা পিডিএফ আমি দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, এটা হচ্ছে সাথে সাথে দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে চ্যাপ্টার গুলো পড়ে এক্সাম দিয়ে, আপনাদের নির্দিষ্ট সময় এক্সামের যে ডেট দেওয়া আছে ওখানেই বলে দেওয়া হবে, অ্যাপে আপনার এক্সাম দিবেন। এক্সাম দেওয়ার পরে যদি কোনো প্রশ্নে ডিফিকাল্টি ফিল করেন, আপনাদেরকে যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড দেওয়া আছে সেখানে বললেই হবে। ওকে, আমি রিপ্লাই করে দিই। ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।